আজ আমার গল্পের গোয়েন্দা হলেন কাকাবাবু অর্থাৎ রাজা রায়চৌধুরী, যাকে সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালের 7ই সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 23শে অক্টোবর। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প জোজো অদৃশ্য। আজ থাকলো প্রথম পর্ব। বাড়ির পাশের গলিটায় এখন একটা গাড়ি দাঁড়িয়ে থাকে সবসময়, গাঢ় চকলেট রঙের গাড়ি, প্রায় নতুনের মতন ঝকঝকে। সন্তু মাঝে মাঝেই ছাদ থেকে উঁকি মেরে গাড়িটাকে দেখে। কখনো পায়রা কিংবা কাক গাড়িটার উপর নোংরা ফেললে সন্তু দৌড়ে নিচে নেমে গিয়ে পরিষ্কার করে দেয়, আদর করে হাত বুলোয় গাড়িটার গায়ে। এর মধ্যেই সন্তু গাড়িটার একটা নাম দিয়ে ফেলেছে, গিঙ্গো। সেছাড়া এ নাম আর কেউ জানে না। গাড়িটার দেখাশোনার দায়িত্ব সন্তুর ওপর, কিন্তু এটা তাদের গাড়ি নয়। বিমানদা প্রায় জোর করেই গাড়িটা এখানে রেখে গেছে 1 সপ্তাহ আগে। বিমানদা 1.5 মাসের ছুটি নিয়ে গেছে জার্মানিতে। তার বাড়িতে গ্যারাজ নেই। গাড়িটা আগে রাত্রিবেলা রাখা হতো একটা পেট্রোল পাম্পে, কিন্তু এই 1.5 মাস গাড়িটা সেখানে থাকলে তারা যদি ভাড়া খাটায়, যদি যে সে গাড়িটা চালায়, সেই জন্য বিমানদা যাওয়ার আগে কাকাবাবুকে এসে বলেছিল, গাড়িটা আপনারা রাখুন, আপনারা ব্যবহার করবেন। গাড়িটার বনেটে একটা চাঁটি মেরে জোজো জিজ্ঞেস করলো, কাকাবাবু গাড়ি কিনলেন বুঝি? কবে কেনা হলো? দেখেই বোঝা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড। সন্তু বলল, আমরা কিনিনি, এটা বিমানদার গাড়ি, মোটেই সেকেন্ড হ্যান্ড নয়, নতুন। জোজো ভুরু তুলে বলল, আমায় গাড়ি চেনাবি? কোন গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে তুবড়ে গিয়েছিল, আবার সারিয়ে সুরিয়ে রং করা হয়েছে, তা আমি এক নজরে বলে দিতে পারি। এই গাড়িটা একদিন রেড রোডে অ্যাক্সিডেন্ট করেছিল, ধাক্কা মেরেছিল ট্রাকের সঙ্গে, ঠিক বেলা 11টায়। সন্তু বলল, তুই বুঝি উপস্থিত ছিলি সেখানে? জোজো দুদিকে মাথা নেড়ে বলল, না। সন্তু বলল, অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু রেড রোডে বেলা 11টায় তা তুই কি করে বুঝলি? জোজো সন্তুর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, কি করে আমি বুঝি তা যদি তুই বুঝতিস, তাহলে তোর নামই তো জোজো হতো। চ, এ গাড়িতে ডায়মন্ড হারবার ঘুরে আসি। সন্তু স্টার্ট বন্ধ করে বলল, কে চালাবে? স্টিয়ারিং ধরে বসে আছি বলে বুঝি ভাবছিস আমি চালাতে শিখে গেছি? জোজো বলল, তুই শিখিসনি? তাহলে সরে বস, আমি চালাবো। তুই আবার শিখলি কবে? আমি তো বাচ্চা বয়স থেকেই চালাচ্ছি। সাহারা মরুভূমিতে জিপ গাড়ি চালিয়েছি, আর একবার উগান্ডার পাহাড়ি রাস্তায়। ভাই জোজো, এটা পরের গাড়ি, এটা নিয়ে ঘোরাঘুরি করা ঠিক হবে না। ডায়মন্ড হারবার যেতে আর কতক্ষণ লাগবে? দুপুরের আগেই ফিরে আসবো। না ভাই থাক, যদি খারাপ টারাপ হয়ে যায়। সন্তু গাড়ি থেকে নেমে পড়ল। জোজো হা হা করে হেসে উঠে বলল, আমি জানতুম তুই কিছুতেই আমাকে চালাতে দিবি না। সন্তু বলল, সেই জন্যই বুঝি তুই বললি যে তুই গাড়ি চালাতে জানিস? আমাদের তো লাইসেন্স পাওয়ার বয়সই হয়নি। জোজো বলল, লাইসেন্স না পেলে বুঝি শেখা যায় না? আমাকে একবার চাবিটা দিয়ে দেখ না, বোঁ করে তোকে এক পাক ঘুরিয়ে নিয়ে আসবো। সন্তু সরু চোখে জোজোর দিকে তাকিয়ে রইল। জোজোকে বোঝা খুব মুশকিল। ওর কোন কথাটা যে সত্যি আর কোন কথাটা ডাহা গুল তা ধরা যায় না। জোজোর এক মামার গাড়ি আছে। কিছুদিন জোজো সেই মামার গাড়িতে ঘুরে বেরিয়েছে। এ বাড়িতেও সেই গাড়িতে 2 বার এসেছিল। তখন হয়তো গাড়ি চালানো শিখে নিতেও পারে। সাহারা মরুভূমিতে জিপ চালিয়েছিল কিনা তার তো প্রমাণ পাওয়ার কোনো উপায় নেই। সন্তু বলল, চল ভেতরে যাই। জোজো বলল, আজ কি বার? শনিবার। তোরা শনিবার সকালে লুচি, বেগুন ভাজা আর মোহনভোগ খাস, তাই না? সন্তু বলল, সেটা রবিবার। আজ শুধু টোস্ট আর ডিম সেদ্ধ। অমলেটও হতে পারে। অমলেট? একটা ডিমের না 2টো ডিমের? একটা। দূর দূর, অমলেট যখন খাবি ডাবল ডিমের না হলে ঠিক স্বাদ হয় না। ঠিক আছে, মাকে বলবো তোকে ডাবল ডিমের অমলেট করে দিতে। টোস্ট খাস কেন? স্যান্ডউইচ খেতে পারিস না? এই শীতকালে ভালো হ্যাম পাওয়া যায়, কিংবা সার্ডিন মাছ।
তুই বাড়িতে সকালবেলা কি খাস রে জোজো? ওহ, কদিন ধরে কি দারুণ জিনিস খাচ্ছি। বাবার এক ভক্ত অনেকখানি ক্যাভিয়ার পাঠিয়েছিল। ক্যাভিয়ার কাকে বলে জানিস? পৃথিবীর সবচেয়ে দামি খাবার, স্টারজন মাছের ডিম। ক্যাসপিয়ান সাগরের নাম শুনেছিস তো? সেই সাগরে এই মাছ পাওয়া যায়। মাছটা এলেবেলে, ডিমটুকুই আসল। সহজে পাওয়া যায় না, তাই তো এত দাম। এত চমৎকার জিনিস আমাকে একটু খাওয়াবি না জোজো? কেন খাওয়াবো না? কাল সকালে আমাদের বাড়িতে চলে আয়। এক ধরনের বিশেষ বিস্কুটের ওপর মাখন মাখিয়ে তার ওপর ক্যাভিয়ার রেখে খেতে হয়। খেলে তোর মনে হবে অমৃত। অবশ্য আজ বিকালবেলা ইজিপ্টের অ্যাম্বাসাডার আসবেন বাবার সঙ্গে দেখা করতে। তিনি পিরামিড দেখাবার জন্য আমাদের অনেকবার ওদেশে নিয়ে যেতে চেয়েছেন। ওর মেয়ের খুব অসুখ, বাবার কাছ থেকে যজ্ঞী ডুমুর নিতে এসেছেন এবার। ওকে খাতির করবার জন্য বাবা যদি সবটা ক্যাভিয়ার খাইয়ে দেন, তাহলে আর কাল সকালে কিচ্ছু পাবি না। সন্তু মনে মনে ভাবলো, কাল সকালে কেন, আজ সকালে এক্ষুনি গেলেই তো হয়। জোজো কেন সে কথা বলছে না? সন্তু নিজেও মুখ ফুটে জোজোকে আজই যাওয়ার কথা বলতে পারল না। যজ্ঞী ডুমুরটাই বা কি জিনিস কে জানে, তাতে কঠিন রোগ সেরে যায়। ওপরের ঘরে গিয়ে অমলেট আর টোস্ট খেতে খেতে কিছুক্ষণ গল্প করলো দুজনে। এবার পড়াশোনার সময়। ক্লাসের পড়ার চাপ না থাকলে সন্তু প্রত্যেক সকালবেলা একটি করে বাংলা বা ইংরেজি কবিতা মুখস্থ করে। তাদের বাড়িতে বাবা, কাকাবাবু, দিদি, এমনকি মায়েরও অনেক কবিতা মুখস্থ। মাঝে মাঝে কম্পিটিশন হয়, কবিতা মুখস্থ করলে নাকি স্মৃতিশক্তি বাড়ে। একবার রবীন্দ্রনাথের এবার ফিরাও মোরে কবিতাটি কে নির্ভুল বলতে পারে তা নিয়ে কম্পিটিশন হয়েছিল। সন্তু ভুলে গিয়েছিল দুটো লাইন, ফার্স্ট হয়েছিল দিদি। দিদি অবশ্য এখন আর এ বাড়িতে থাকে না। সন্তু বলল, আই জোজো, আমরা রবীন্দ্রনাথের একটা কবিতা মুখস্থ করি। এইটা করবি? দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। জোজো সন্তুর হাতের বইটার দিকে উঁকি দিয়ে বলল, ওরে বাবা, এ তো মস্ত বড় কবিতা, এটা একদিনে মুখস্থ হয় নাকি? সন্তু বলল, সবটা নয়, প্রথম দুটো স্ট্যান্ডার, এই যে আমি কেমনে বনে গান গাই, এই পর্যন্ত। 1 ঘন্টা টাইম, তারপর মিলিয়ে দেখা হবে। জোজো অবজ্ঞার সঙ্গে বলল, কম্পিটিশন? আমার 1 ঘন্টাও লাগবে না, বড় জোর 40 মিনিট। আমি ফার্স্ট হলে তুই কি খাবি বল? সন্তু বলল, চিকেন রোল। তুই হেরে গেলেও খাবি তো? দুজনে জোরে জোরে পড়া শুরু করলো কবিতাটি। 2 মিনিট বাদে থেমে গিয়ে জোজো বলল, এই সন্তু, তুই আমার সঙ্গে জোচ্চুরি করছিস। সন্তু অবাক হয়ে বলল, তার মানে? জোজো বলল, তুই প্রথমেই এই কবিতাটার কথা বললি কেন? এটা তোর আগে থেকেই মুখস্থ আছে, তাই না? সন্তু বলল, না না, আমার মুখস্থ নেই, সত্যি বলছি। জোজো বলল, ওসব চালাকি চলবে না, কবিতা আমি বাঁচবো। সন্তু বলল, ঠিক আছে, তুই তাহলে বল কোনটা। জোজো রবীন্দ্র রচনাবলীর পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে গিয়ে বলল, এই যে এইটা, সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা। সন্তু বলল, জোজো মাস্টার, এই যে তোমার আগে থেকে মুখস্থ নয় তা কি করে বুঝবো? এবার তুমি আমায় ঠকাচ্ছ। জোজো বলল, এই বিদ্যা ছুঁয়ে বলছি, এটা আমার মুখস্থ নেই, 2-1 বার পড়েছি অবশ্য। প্রথম 21 লাইন আজ মুখস্থ করি, আয়। এবারে 5 মিনিট পড়ার পর সন্তু হেসে পড়ল। জোজো থেমে গিয়ে জিজ্ঞেস করলো, হাসছিস কেন? এটা কি হাসির কবিতা নাকি? সন্তু তবু হাসতে হাসতে বলল, আগের কবিতাটা আমার সত্যি মুখস্থ ছিল না, তুই বিশ্বাস করলি না। তুই যেটা বার করলি, এই সোনার তরী আমার পুরো মুখস্থ। ধরে দেখ, আমি ভাই সত্যি কথা বেশিক্ষণ চেপে রাখতে পারি না। জোজো বইটা বন্ধ করে দিয়ে বলল, দেখ, আজ আর কবিতা টবিতার দরকার নেই। এমন চমৎকার সকাল, চল না কোথাও বেড়াতে যাই। শীতকালেই বেড়াতে ভালো লাগে। কোথায় যাবি? ট্রেনে উঠে কোথাও চলে গেলেই হয়। কাকাবাবু কোথায় রে সন্তু? কাকাবাবু দিল্লিতে, কবে ফিরবেন ঠিক নেই। কোনো রহস্য সন্ধানে গেছেন বুঝি? তোকে এবার সঙ্গে নিলেন না? সেরকম কিছু ব্যাপার নয়, নরেন্দ্র ভার্মা ডেকে নিয়ে গেছেন। নরেন্দ্র ভার্মার সিমলায় একটা বাড়ি আছে, ওর এখন ছুটি। কাকাবাবুকে সঙ্গে নিয়ে সিমলায় ছুটি কাটাবেন শুনেছি। এই শীতকালে সিমলায়? সেখানে তো বরফ পড়ছে। কাকাবাবু অনেকবার বলেছেন শীতকালেই শীতের দেশে বেড়াতে যেতে হয়, লোকজন কম থাকে। কাকাবাবু না থাকলে ভালো লাগে না।
কোথাও না গেলেও অনেক গল্প তো শোনা যায়। তুই নরেন্দ্র ভার্মার ঠিকানা জানিস? তা জানবো না কেন, ওর বাড়িতে আমি গেছি 2বার। একটা কাজ করবি সন্তু, বেশ মজা হবে। তুই কাকাবাবুর নামে একটা টেলিগ্রাম পাঠিয়ে দে, তাতে লিখবি জোজো মিসিং, জোজোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলেই কাকাবাবু হন্তদন্ত হয়ে ফিরে আসবেন। মিথ্যে টেলিগ্রাম পাঠাবো? যা, তা হয় নাকি? ফিরে এসে কাকাবাবু কি বলবেন আমাকে? মিথ্যে কেন হবে? আমি কটা দিন গাঁঠাগা দিয়ে থাকবো। কিছুদিন ধরে সেরকম কিছুই ঘটছে না, কেউ এসে কাকাবাবু সাহায্য চাইছে না। তাহলে আমাদেরই রহস্য তৈরি করতে হবে। আমি কোথাও লুকিয়ে থাকবো। কাকাবাবু এলে তুই বলবি কয়েকজন তাতার দস্যু এসে আমাকে গুম করেছে। তারপর দেখা যাক কাকাবাবু কি করে আমাকে খুঁজে বার করেন। মানুষ খোঁজা কাকাবাবুর কাজ নয়, উনি পুলিশে খবর দিয়ে দেবেন। তুই যেখানেই ঘাপটি মেরে থাকিস না কেন, পুলিশ ঠিক ক্যাক করে তোকে টেনে আনবে। একবার জানিস তো, সত্যি আমাকে গুন্ডারা ধরে নিয়ে গিয়েছিল। এখানে না, কম্বোডিয়ায় একটা পাহাড়ের গুহায় আমাকে হাত পা বেঁধে লুকিয়ে রেখে তারা কম্বোডিয়ার রাজা সিহানুককে চিঠি পাঠালে যে 20 লক্ষ টাকার র্যানসম, মানে মুক্তিপণ না দিলে তারা আমার মুন্ডু কেটে ফেলবে। রাজা তো সেই চিঠি পেয়েই ভয় পেয়ে গিয়ে টাকাটা পাঠাবার হুকুম দিয়ে দিলেন। আর একটু হলেই সন্তু বাধা দিল। কম্বোডিয়ার রাজা তোকে চিনলেন কি করে? তিনি তোর জন্য টাকা দেবেন কেন? জোজো এমনভাবে তাকালো যেন সন্তু নেহাত ছেলে মানুষ, কিছুই বোঝে না। তারপর বলল, বাহ, আমার বাবা তো তখন কম্বোডিয়ায় রাজার ঠিকুজি কুষ্টি তৈরি করছিলেন। বাবা সেই চিঠিটা হাতে নিয়ে রাজাকে বললেন, দাঁড়ান দাঁড়ান, টাকা পাঠাতে হবে না, আমার ছেলেকে আটকে রাখার সাধ্য কারও নেই। বাবা সেই চিঠির দিকে 7 মিনিট তাকিয়ে রইলেন। রাগে তার চোখ জ্বলতে লাগলো। তারপর পকেট থেকে 5টা যজ্ঞী ডুমুর বার করে তাতে মন্ত্র পড়ে মাটিতে ছুঁড়ে দিয়ে বললেন, যা। অমনি সেই ডুমুরগুলো গড়াতে লাগলো। গড়াতে গড়াতে রাজসভা ছেড়ে চলে গেল রাস্তায়। রাজার বাছাই করা 20 জন সৈন্য ছুটতে লাগলো সেই ডুমুরগুলোর সঙ্গে সঙ্গে। প্রায় 2.5 ঘন্টা পরে একটা পাহাড়ের কাছে আসতেই দেখা গেল 5 জন লোক সেই পাহাড় থেকে রক্ত বমি করতে করতে নেমে আসছে। গল গল করে রক্ত বেরোচ্ছে তাদের মুখ দিয়ে। তারা সৈন্যদের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে বলতে লাগলো, ক্ষমা চাইছি, মাপ চাইছি, ছেলেটাকে ফিরিয়ে দিচ্ছি, আমাদের বাঁচান। শেষ পর্যন্ত ওই ডাকাতদের রক্তভূমি থামলো কি করে জানিস? প্রত্যেককে এই মন্ত্র পড়া যজ্ঞী ডুমুর একটা করে খাইয়ে দেওয়া হলো। আবার যজ্ঞী ডুমুর? তার এত শক্তি? সন্তু জিজ্ঞেস করলো, যজ্ঞী ডুমুর কি রে জোজো? জোজো বলল, এক ধরনের ডুমুর, তুই দেখিস নি? এমনিতে সাধারণ, কিন্তু মন্ত্র পড়ে দিলে এক এক রকম রেজাল্ট পাওয়া যায়। ওই ডুমুরগুলো খুব মন্ত্র ধরে রাখতে পারে। সন্তু বলল, তোকে এখানে যদি কেউ ধরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে তাহলে মন্ত্রও লাগবে না, ডুমুরও লাগবে না। কলকাতার পুলিশ খুব কাজের, তারা ঠিক খুঁজে বার করবে। জোজো বলল, তবু পুলিশের বড় বড় কর্তাদের প্রায়ই আমার বাবার কাছে আসতে হয়, তাই জানিস? সন্তু সে কথা শুনল না। অন্যদিকে তাকিয়ে বলল, গলিতে কিসের শব্দ হচ্ছে। তাড়াতাড়ি বাইরে গিয়ে ছাদের রেলিং ধরে উঁকি মারল নিচে। ঠিকই শুনেছ সন্তু, 2টো বাচ্চা ছেলে গাড়িটা নিয়ে খেলা শুরু করেছে। একজন চেষ্টা করছে দরজা খোলার জন্য, অন্যজন চড়তে চাইছে গাড়িটার ওপর। সন্তু চেঁচিয়ে উঠল, এই এই, কি হচ্ছে কি? গাড়িতে হাত দিবি না। জোজো বলল, মাথায় ইট মারবো, শিগগির পালা। ছেলে দুটি সঙ্গে সঙ্গে চোঁ চোঁ দৌড় মারল। প্রায় তক্ষুনি একটা ট্যাক্সি এসে থামলো বাড়ির সামনে। তার থেকে নামলেন কাকাবাবু। সন্তু আর জোজো দুজনেরই মুখ খুশিতে ঝলমল করে উঠল। কাকাবাবু মুখ উঁচু করে ওদের দেখতে পেয়ে হাত তুললেন। তারপর ক্রাচ দুটো গাড়িতে হেলান দিয়ে রেখে পকেটের ব্যাগ থেকে ভাড়ার টাকা বার করতে লাগলেন। জোজো হঠাৎ আনন্দে চিৎকার করে উঠল, দেখ দেখ সন্তু, কাকাবাবু ক্রাচ ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, পা ঠিক হয়ে গেছে। সিমলা শহরে একটা নতুন হাসপাতাল হয়েছে। হরি সিং নামে একজন সেনাবাহিনীর বড় অফিসার একবার এভারেস্ট পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। শিরদাঁড়া জখম হওয়ার ফলে 2টো পাই নষ্ট হয়ে যায়। মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে এরকম কত দুর্ঘটনা হয়, কত মানুষ মরে যায়, কত মানুষ আহত হয়ে পঙ্গু হয়ে থাকে সারা জীবন। সেই জন্যই হরি সিং অনেক চেষ্টা করে অনেকের সাহায্য নিয়ে খুলেছেন এই হাসপাতাল। নতুন নতুন যন্ত্রপাতি, ভালো ভালো ডাক্তার রাখা হয়েছে। এখানে শরীরের হাড়গোড় ভাঙারই চিকিৎসা হয়। এখন অনেক পর্বত অভিযাত্রী আহত হলেও এই হাসপাতালে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কাকাবাবুর বন্ধু নরেন্দ্র ভার্মা ছুটি কাটাবার নাম করে কাকাবাবুকে ভুলিয়ে ভালিয়ে সিমলায় নিয়ে গিয়েছিলেন। আসল উদ্দেশ্য ওই নতুন হাসপাতালে কাকাবাবুর চিকিৎসা করানো।
আজকাল কত নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা হয়েছে, অপারেশন করে প্রায় সব কিছু সারিয়ে দেওয়া যায়। কাকাবাবু সারা জীবন খোঁড়া থাকবেন কেন? কাকাবাবুকে প্রায় জোর করেই ভর্তি করে দেওয়া হয়েছিল সেই হাসপাতালে। মনোহর যোশী নামে একটি তরুণ ডাক্তার পরীক্ষা করে দেখে বলেছিল, মিস্টার রায়চৌধুরী, আপনার পা আমি এমন মেরামত করে দেবো যে কদিন পরে আপনি আবার দৌড়তে পারবেন, লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন, ক্রাচ দুটো ছুঁড়ে ফেলে দেবেন। শেষ পর্যন্ত অবশ্য কাকাবাবুর পা ভালো হয়নি। আফগানিস্তানে সেই দুর্ঘটনার সময় কাবুলে ঠিক ভালো চিকিৎসা করা হয়নি। দিল্লিতে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন এত রকমের চিকিৎসা ব্যবস্থা ছিল না। কাকাবাবুর একটি পায়ের গোড়ালির হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ও আর এখন মেরামত করা যাবে না। একমাত্র উপায় পায়ের খানিকটা একেবারে কেটে বাদ দিয়ে সেখানে নকল পা লাগিয়ে দেওয়া। নকল পা নিয়েও মোটামুটি হাঁটতে পারা যায়। কাকাবাবু নকল পা লাগাতে রাজি নন। তিনি বলেছিলেন, এত বছর ধরে ক্রাচ নিয়ে হাঁটা আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর ওসব ঝঞ্ঝাট করার দরকার কি, এই বেশ আছে। মনোহর যোশী খোঁজ খবর নিয়ে বলেছিল, আর একটা উপায় আছে, সেই জন্য ইংল্যান্ডে যেতে হবে। ইয়র্কশায়ারে একটা হাসপাতালে হাড় ভাঙার আরও আধুনিক চিকিৎসা হয়। সেখানে পা কেটে বাদ দিতে হয় না, অপারেশন করেও সব রকম পা ভাঙা সারিয়ে দিতে পারে। কিন্তু বিলেতে গিয়ে থাকা, সেখানে চিকিৎসা করবার অনেক খরচ, অত টাকা কে দেবে? কাকাবাবু বলেছেন, আমার অত টাকা নেই, আমি এই ভাঙা পা নিয়েই জীবন কাটিয়ে দেব। তবে সিমলার হাসপাতালে গিয়ে কাকাবাবুর একটা উপকার হয়েছে। ওরা একজোড়া বিশেষ ধরনের জুতো বানিয়ে দিয়েছে, যা পরে থাকলে কাকাবাবু এক জায়গায় কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। হাঁটতে গেলে ক্রাচ লাগবে, শুধু দাঁড়িয়ে থাকার সময় লাগবে না। ক্রাচ ছাড়া চুপ করে দাঁড়িয়ে থাকলে কাকাবাবুকে দেখলে মনে হবে তার পা ভাঙা নয়। কাকাবাবু ফিরে আসার পর বাড়ির সবাই তাকে ঘিরে ধরল। কাকাবাবু মজা করে বলতে লাগলেন সেই হাসপাতালের কথা। সন্তুর মায়ের দিকে তাকিয়ে বললেন, কেন অপারেশন করলাম না জানো বৌদি? তোমার কথা ভেবে। আমার খোঁড়া পা ঠিক হয়ে গেলে তুমি যদি জোর করে আমাকে বিয়ে দিয়ে দাও। মা বললেন, পায়ে একটু খুঁত থাকলে বুঝি মানুষের বিয়ে হয় না? তোমার উপর জোর খাটাবার সাধ্য আছে আমার? কাকাবাবু সন্তুকে বললেন, নতুন জুতো পরে আমার একটা খুব উপকার হয়েছে, এখন আমি গাড়ি চালাতে পারি। দিল্লিতে ফিরে চালালাম একদিন, অনেকদিন প্র্যাকটিস নেই, তবু ভুলিনি। ড্রাইভার রাখতে হবে না, বিমানের গাড়িটা আমিই চালাতে পারবো। পরদিন ড্রাইভার হয়ে কাকাবাবু মাকে নিয়ে গেলেন কালীঘাটের মন্দিরে, তারপর বরানগরে মাসির বাড়ি, তারপর নিউ মার্কেটে মা অনেকক্ষণ ধরে কেনাকাটা করলেন মনের সুখে। আজ তো আর ট্যাক্সি খুঁজতে হবে না। অনেকদিন পর গাড়ি চালাতে শুরু করে কাকাবাবু খুব উৎসাহ পেয়ে গেছেন। ভোরবেলা উঠেই বললেন, চল সন্তু, কলকাতার বাইরে কোনো জায়গা থেকে একটা চক্কর দিয়ে আসি, দিনটা সুন্দর, আমারও খানিকটা প্র্যাকটিস হবে। সন্তু বলল, জোজো ডায়মন্ড হারবার যেতে চেয়েছিল, ওকে তুলে নিয়ে যাব। কাকাবাবু বললেন, হ্যাঁ নিশ্চয়ই, জোজো না থাকলে জমেই না, তাহলে ডায়মন্ড হারবারই যাওয়া যাক। জোজো তৈরি হতে বেশি সময় লাগে না। তার বাড়িতে গিয়ে হর্ন দিয়ে ডাকতেই জোজো 5 মিনিটের মধ্যে জামা প্যান্ট পরে বেরিয়ে এলো। গাড়িতে উঠেই জোজো বলল, কাকাবাবু, আপনি সিকিম লটারির টিকিট কাটবেন? কাকাবাবু একটু অবাক হয়ে বললেন, কেন বলো তো? আমি তো কখনো লটারির টিকিট কাটি না, হঠাৎ এ কথা জিজ্ঞেস করলে কেন? জোজো বলল, এই লটারির ফার্স্ট প্রাইজ 25 লাখ টাকা। ওই টাকাটা আপনি পেয়ে গেলে বিলেতে গিয়ে পায়ের অপারেশন করিয়ে আসতে পারবেন। আমি সব শুনেছি, আপনি টাকার জন্য বিলেতে যেতে পারছেন না। কাকাবাবু বললেন, লটারির টিকিট কাটলেই আমি ফার্স্ট প্রাইজ পেয়ে যাব? এমন আশ্চর্য কথা তো কখনো শুনিনি। জোজো বলল, টিকিটটা আপনি কেটে আমাকে দেবেন, আমার বাবা সেই টিকিটে এমন মন্ত্র করে হাত বুলিয়ে দেবেন যে ওই টিকিট নির্ঘাত ফার্স্ট প্রাইজ পাবে। কাকাবাবু ভুরু দুটো তুলে জোজোর মুখের দিকে তাকিয়ে বললেন, এরকম মন্ত্র আছে নাকি? মন্ত্রের এত জোশ? তাহলে জোজো, তুমি নিজেই আগে কেন লটারির টিকিট কিনে ফার্স্ট প্রাইজটা জিতে নাওনি? জোজো সঙ্গে সঙ্গে বলল, না না, সেরকম নিয়ম নেই, সেটা চলবে না। এই মন্ত্র যে জানে সে কখনো নিজের জন্য কিংবা নিজের ছেলে মেয়েদের জন্য ব্যবহার করতে পারে না, তাতে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যায়। বাবা অন্যদের জন্যও এটা করতে চান না, আপনার জন্য স্পেশাল কেস। এর আগে একবার শুধু একজন শিল্পীর 7 বছরের ছেলের হুপিং কাশি হয়েছিল, কিছুতেই সারছিল না, রাশিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, তাই বাবা তাকে একটা লটারি সেকেন্ড প্রাইজ পাইয়ে দিয়েছিলেন। সন্তু ফস করে জিজ্ঞেস করলো,
ওর বেলা সেকেন্ড প্রাইজ কেন? জোজো বলল, ছোট ছেলে তো, তার বেশি দরকার নেই। শোনো জোজো, আমাদের দেশে কত ছোট ছেলে মেয়ে হুপিং কাশি কিংবা আরো কত রকম অসুখে ভোগে। টাকার অভাবে তাদের চিকিৎসা হয় না। তোমার বাবাকে বলো তাদের সাহায্য করতে। একসঙ্গে অনেককে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, সব প্রাইজ পাইয়ে দাও। আমি এই ভাঙা পা নিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছি, আমার সাহায্যের দরকার নেই। জোজো বলল, আরেকটা ব্যবস্থাও করা যায়, তাতে বিশেষ টাকা খরচ হবে না, অবশ্য আপনি যদি রাজি থাকেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, বিনা পয়সায় চিকিৎসা? সেটা কি বলো তো? জোজো বলল, আমার একজন ছোট কাকার একবার ট্রেন থেকে পড়ে গিয়ে মালাই চাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন কোনোদিন আর হাঁটতে পারবেন না। সন্তু বাধা দিয়ে বলল, জোজো, তোর কজন ছোট কাকা রে? জোজো বলল, ছোট কাকা আবার কজন হয়? সন্তু বলল, তুই যে বললি একজন ছোট কাকা। জোজো বলল, একজন বলেই তো একজন বললুম। কাকাবাবু বললেন, জোজো আজ বেশ মুডে আছে। তারপর কি হলো? তোমার ছোট কাকার পা সেরে গেছে? আমার বাবা তাকে বললেন, তুই মধ্যপ্রদেশের মৃদঙ্গপুর পাহাড়ে চলে যা। সেখানে বিছা বজ্র নামে এক সাধু থাকেন। 257টা সিঁড়ি ভেঙে উঠলে সেই পাহাড়ের মাথায় সাধুজির মন্দির। উনি কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, এরকম অনেক রকম বিছে পোষেন। 14-15টা সাপও আছে। ওই সাধু সব রকমের ভাঙা হাড় জোড়া দিয়ে দিতে পারেন, ইঞ্জেকশনের বদলে কাঁকড়া বিছে। ভাঙা জায়গাটায় গোটা 10 কাঁকড়া বিছে ছেড়ে দেবেন। তারা হুল ফুটিয়ে ফুটিয়ে সেটা সহ্য করতে হবে, সেই সঙ্গে সাধুজি মন্ত্র পড়ার জল ছেটাবেন। ঠিক 17 দিন। কাকাবাবু যদি ধৈর্য ধরে ওখানে 17টা দিন থাকতে পারেন, আমি আর সন্তুও যাব আপনার সঙ্গে। বিছা বজ্র সাধু একটাও পয়সা নেন না, বরং হালুয়া আর ক্ষীর খেতে দেন। কাকাবাবু বললেন, 17 দিনটা সমস্যা নয়, কিন্তু 257টা সিঁড়ি ভেঙে তো আমি পাহাড় চূড়ায় উঠতে পারবো না। সিঁড়িতেই আমাকে কাবু করে দেয়। সন্তু মুচকি মুচকি হাসতে হাসতে বলল, জোজো আরেকটা বল। জোজো জিজ্ঞেস করলো, আরেকটা কি বলবো? সন্তু বলল, ওই রকম আরেকটা কিছু চিকিৎসার উপায় জানিস না? কাকাবাবু এমন মুখের ভাব করে বসে আছেন যেন তিনি জোজোর সব কথা বিশ্বাস করেছেন। গাড়িটা চলছে ডায়মন্ড হারবার রোড দিয়ে। দুপাশে ফাঁকা মাঠ, মাঝে মাঝে এক একটা গ্রাম আসছে। আবার কয়েকটা বড় বড় কারখানাও চোখে পড়ে। শীতকালে নরম রোদ ঝকমক করছে চারদিকে। সন্তু বলল, কাকাবাবু, তুমি এতদিন পর গাড়ি চালাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না? কাকাবাবু বললেন, না রে, কিছুই ভুলিনি দেখছি। গাড়ি চালাতে পেরে বেশ একটা মুক্তির স্বাদ পাচ্ছি। ব্রেক চাপার সময় পায়ে একটু একটু ব্যথা লাগছে, সেটাও এমন কিছু না। ভাগ্যিস বিমানদা গাড়িটা রেখে গিয়েছিলেন। কাকাবাবু জোজোকে জিজ্ঞেস করলেন, জোজো, তুমি তো ডায়মন্ড হারবার বেড়াতে যাওয়ার কথা বলেছিলে, সেইখানে কি কি দেখার আছে বলো তো? জোজো সঙ্গে সঙ্গে উত্তর দিল, ইলিশ মাছ। কাকাবাবু অবাক হয়ে বললেন, ইলিশ মাছ? জোজো বলল, ওখানে খুব টাটকা ইলিশ পাওয়া যায়। যারা বেড়াতে যায় তারা 2-3টে করে কিনে নিয়ে আসে। একবার আমার এক মেসমশাই 32টা ইলিশ কিনেছিলেন। সন্তু বলল, 32টা? তোর মেসমশাইয়ের বুঝি মাছের দোকান আছে? জোজো বলল, মোটেই না। উনি মাছ খাওয়ার থেকেও মাছ কিনতে বেশি ভালোবাসেন। মাছ কিনে এনে চেনা লোকেদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেন। আমাদেরও 2টো দিয়েছিলেন সেবার, অপূর্ব স্বাদ। কাকাবাবু বললেন, কিন্তু এই শীতকালে তো ইলিশের স্বাদ থাকে না, ভালো ওঠেও না। জোজো বলল, সরস্বতী পুজো তো পার হয়ে গেছে, ঠিক সরস্বতী পুজোর পর থেকেই আবার ওঠে। কাকাবাবু বললেন, ইলিশ মাছেরা বুঝি জানে কবে আমাদের সরস্বতী পুজো হয়? সন্তু বলল, প্রত্যেক বছর তো একই দিনে সরস্বতী পুজো হয়ও না, বদলে বদলে যায়। জোজো বলল, সরস্বতী পুজোর পর নদীর জলটাও বদলে যায়, তার থেকেই ইলিশ মাছরা টের পেয়ে যায়। সরস্বতীর একটা মানে নদী, তাই জানিস? কাকাবাবু বললেন, অনেকদিন আগে একবার ডায়মন্ড হারবার ছাড়িয়ে কাকদ্বীপ গিয়েছিলাম। একটা ছোট হোটেলে খেয়েছিলাম। এমন চমৎকার রান্না যে এখনো যেন মুখে স্বাদ লেগে আছে।
টাটকা মাছ ভাজা আর পাঁঠার মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত। এইসব ছোটোখাটো হোটেলে খেতে আমার খুব ভালো লাগে। আজও ওই রকম একটা হোটেলে খাবো। সন্তু বলল, আমরা বিকেলের আগে ফিরবো না। জোজো বলল, আমাদের ফেরার তাড়া কি আছে? কাকাবাবুর সঙ্গে বেরিয়েছি, হারিতেই যাব না। ডায়মন্ড হারবারের গঙ্গার ধারে এসে দেখা গেল প্রচুর গাড়ি আর মানুষজনের ভিড়। শীতকালে এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ বেড়াতে আসে। অনেক পিকনিক পার্টি এসেছে, তারা মাইকে গান বাজাচ্ছে, সেই শব্দে কানে তালা লেগে যায়। সন্তুর মনটা খারাপ হয়ে গেল। এত ভিড় তার ভালো লাগে না। বাস ভর্তি ভর্তি আরো লোক আসছে। কাকাবাবু বললেন, একসঙ্গে 3-4টে মাইক বাজছে কাছাকাছি, এতে কোনো গানই তো ভালো করে শোনা যায় না। মাইক না বাজিয়ে এরা নিজেরা গান গায় না কেন? জোজো বলল, চলুন আমরা কাকদ্বীপে চলে যাই, আপনার সেই হোটেলে গিয়ে খাবো। গাড়ি, ট্রাক, বাস আর রিক্সায় রাস্তা জ্যাম হয়ে গেছে। কাকাবাবু কোনো রকমে পাশ কাটিয়ে কাটিয়ে এগিয়ে চললেন। তারপর রাস্তা ফাঁকা পেতেই স্পিড নিলেন খুব। কাকদ্বীপ পৌঁছতে দেরি হলো না। কাকাবাবু অনেকদিন আগে যখন এসেছিলেন তখন একটাই মোটে ভাত খাওয়ার হোটেল ছিল, এখন আরও কয়েকটা হোটেল হয়ে গেছে। তবু কাকাবাবু মনে করে করে আগের হোটেলটাই খুঁজে বার করলেন। সেটার নাম নীলকণ্ঠ কেবিন। প্রায় একই রকম রয়েছে। এর তুলনায় অন্য নতুন হোটেলগুলো আরও বড়। জোজো বলল, বেশ নাম দিয়েছে তো, নীলকণ্ঠ। তার মানে এখানে বিষ খেলেও হজম হয়ে যাবে। খেলে বুঝবে এরা বিষ দেয় না অমৃত দেয়। বেলা বেশি হয়নি, মাত্র 11:15। এর মধ্যে ভাত খাওয়া যায় না। কিছু লোক অবশ্য হোটেলের মধ্যে ভাত খাচ্ছে। জোজো বলল, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আমি ব্রেকফাস্টের বিশেষ কিছু খাইনি। সন্তু জিজ্ঞেস করলো, কি খেয়েছিস? ক্যাভিয়ার দিয়ে টোস্ট খেয়েছিস? জোজো বলল, আহা, সে তো ফুরিয়ে গেছে, তোকে খাওয়াতে পারলুম না। আজ খেয়েছি 1 বাটি ঘুগনি, 2টো পরোটা খেলুম ঝোলা গুড় দিয়ে, আর নারকেলের নাড়ু কাটটা। সন্তু বলল, এত খেলে আর দুপুরে আমি কিছু খেতামই না। জোজো বলল, গাড়িতে চাপলেই আগেকার খাবার সব আমার হজম হয়ে যায়, সেই জন্যই খিদে পায়। কাকাবাবু বললেন, বেলা 1টার আগে লাঞ্চ খাওয়া যায় না, চলো খানিকক্ষণ ঘুরে আসি। এর মধ্যে আমরা একবার চা বিস্কুট খাবো, কিন্তু কোথায় খাওয়া যায়? কাকদ্বীপে তো দেখার কিছু নেই। সন্তু বলল, এইদিকে নামখানা বলে একটা জায়গা আছে না, সেখানে নদী পার হতে হয়। নদীটার নাম বেশ চমৎকার, হাতানিয়া দোয়ানিয়া। কাকাবাবু বললেন, চলো তাহলে নামখানা থেকেই ঘুরে আসি। ইচ্ছে হলে নদী পেরিয়ে ফ্রেজারগঞ্জ বকখালিতেও যাওয়া যেতে পারে। উল্টো দিক থেকে একটা ভ্যান আসছে, তাতে লাউড স্পিকারে কি যেন ঘোষণা করা হচ্ছে। গ্রামের দিকে বড় ধরনের কোনো সভা সমিতি হলে এইভাবে ঘোষণা করে। এই লাউড স্পিকারের আওয়াজ এত খারাপ যে কথাগুলো বোঝাই যাচ্ছে না, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে, কাটা মুন্ডু, 5টা বাঘ, শূন্য থেকে ঝাঁপ, মুখের মধ্যে আগুন। একটা লোক সেই ভ্যান থেকে হ্যান্ডবিল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, সেগুলো কাটা ঘুড়ির মতন উড়ছে বাতাসে। জোজো জানালা দিয়ে হাত বাড়িয়ে একটা খপ করে ধরে নিল। সার্কাসের বিজ্ঞাপন। একটা জুয়েল সার্কাস চলছে, দিনে 2বার, দুপুর 3টে আর সন্ধে 6:30টায়। জোজো পড়তে পড়তে বলে উঠল, কাকাবাবু, আমরা সার্কাস দেখব, অনেকদিন দেখিনি। কাকাবাবু বললেন, তা দেখা যেতে পারে, মফস্বলের সার্কাস দেখতে বেশ মজা লাগে। একটুখানি যাওয়ার পর মাঠের মধ্যে সেই সার্কাসের তাঁবুও দেখা গেল, বেশ সুন্দরভাবে সাজানো। সামনে একটা হাতি বাঁধা আছে, সেইখানে একজন লোক চেঁচাচ্ছে। সন্তু বলল, 5টা বাঘ, তার উপর হাতিও আছে, দারুণ জমবে মনে হচ্ছে। নামখানায় নদীর ধারে কয়েকটা চায়ের দোকান রয়েছে। কাকাবাবু একটা দোকানের সামনে গাড়ি থামালেন। গাড়ি থেকে না নেমেই তিনি 3টে চা ও বিস্কুট দিতে বললেন দোকানদারকে। নদীটা বেশি চওড়া নয়, কিন্তু অনেক বড় বড় নৌকা যায়। একটা ফেরি চলছে, ইচ্ছে করলে গাড়ি শুদ্ধও ওপারে যাওয়া যেতে পারে। একটা খড় বোঝাই নৌকার উপর বসে একটি লোক চেঁচিয়ে গান গাইছে। একটা মাছ ধরা নৌকো থেকে জেলেরা 2 ঝুড়ি মাছ নিচে নামিয়ে আনলো। রাস্তার উল্টো দিকে একটা জিপ দাঁড়িয়ে আছে, তার ভেতরে বসা একজন লোক অবাক হয়ে তাকিয়ে আছে কাকাবাবুর দিকে। একটু পরে লোকটি নেমে এদিকে এলো।
কাছে এসে সে বলল, তাহলে চোখে ভুল দেখিনি, রাজা রায়চৌধুরী। ঠিক বিশ্বাস হচ্ছিল না। কাকাবাবু হেসে বললেন, অসীম দত্ত, অনেকদিন পর দেখা, তোমার কি বিশ্বাস হচ্ছিল না? অসীম দত্ত বললেন, পা ঠিক হয়ে গেছে? কি করে হলো? কবে হলো? কাকাবাবু বললেন, এই ভাঙা পা কি আর জোড়া লাগে? এই দেখো না, ক্রাচ দুটো পাশে রাখা আছে। অসীম দত্ত জিজ্ঞেস করলেন, তুমিই তো গাড়ি চালাচ্ছিলে। এইটুকু প্রমোশন পেয়েছি, নতুন ধরনের জুতো পেয়েছি দিল্লিতে। গাড়ি চালাতে পারি, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারি না, ক্রাচ ছাড়া হাঁটতেও পারি না। তুমি এদিকে কোথায় এসেছিলে? অসীম দত্ত বললেন, এখানে একটা সুন্দর বাংলো আছে, ছুটি নিয়ে দিন তিনেক কাটাতে এসেছিলাম, আজ ফিরে যাচ্ছি। তুমি কোনো রহস্যের সন্ধানে এসেছো নাকি? কাকাবাবু বললেন, না, রহস্য টহস্য কিছু নেই, অনেকদিন পর গাড়ি চালানো প্র্যাকটিস করছি। সন্তু আর জোজোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কাকাবাবু বললেন, অসীম আমার ছোটবেলার বন্ধু, এখন পুলিশের একজন বড় কর্তা। অসীম দত্ত পকেট থেকে একটা কার্ড বের করে বললেন, রাজা, এটা রাখো, কখনো দরকার হলে ফোন করো। তোমার বাড়িতে আমি একদিন যাব, আমার মেয়ে তোমার খুব ভক্ত। সে অবশ্য আমাদের সঙ্গে আসেনি এবার। আর একটুখানি কথা বলে অসীম দত্ত চলে গেলেন। সন্তু আর জোজো গাড়ি থেকে নেমে নদীর ধারে এসে দাঁড়ালো। সন্তু বলল, জোজো চল, ফেরিতে চেপে ওপারটা ঘুরে আসি। জোজো উৎসাহ না দেখিয়ে বলল, ওপারে দেখবার কি আছে? আমার ভাই খিদে পেয়ে গেছে, তাছাড়া সার্কাস যদি আরম্ভ হয়ে যায়। আবার ফিরে আসা হলো কাকদ্বীপের সেই হোটেলে। এখন ভেতরে বেশ ভিড়, ফাঁকা টেবিল পাওয়ার জন্য অপেক্ষা করতে হলো খানিকক্ষণ। জোজোর মুখ দেখে মনে হয় সে আর খিদে সহ্য করতে পারছে না। টেবিলে বসার পর বেয়ারা প্রথমেই একটা প্লেটে লেবু, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে গেল। জোজো শুধু শুধু সেই পেঁয়াজই খাওয়া শুরু করে দিল। এই হোটেলের খাবার এখনো বেশ ভালো আছে, সবকিছুই গরম গরম। ডাল, ভাত, বেগুন ভাজা, পার্শে মাছ ভাজা। এরপর কাকাবাবু নিলেন বড় বড় ট্যাংরা মাছের ঝোল। সন্তু সেই মাছের বদলে নিল মুরগির মাংস। জোজো মুরগির মাংসও নিল, সেই সঙ্গে 2 পিস ইলিশ মাছ। সেই ইলিশের ঝোল এমনই ঝাল যে ঠোঁটে দিয়ে হুস হুস শব্দ করতে লাগলো জোজো। কাকাবাবু বললেন, এরপর দই খাও, ঝাল কমে যাবে। এই হোটেলে দই পাওয়া যায় না, তারা আনিয়ে দিল অন্য হোটেল থেকে। দই শেষ করার পর কাকাবাবু বললেন, আহ, বড় তৃপ্তি হলো। সন্তু বলল, বেশি খেয়ে ফেলেছি, সার্কাস দেখতে গিয়ে ঘুম না পেয়ে যায়। জোজো বলল, আমি চিমটি কেটে তোকে জাগিয়ে দেব। সার্কাস শুরু হতে এখনো কিছুটা দেরি আছে, কিছু কিছু লোক আসছে এর মধ্যে। এখন মাইকে একটা গান বাজছে, আর হঠাৎ হঠাৎ সেই গান থামিয়ে একজন লোক ঘোষণা করছে, আসুন আসুন, খেলা শুরু হবে, ক্ষণে ক্ষণে শিহরণ, আগুনে ঝাঁপ দেবে মেয়ে, মাথার একটি চুলও পুড়বে না, কাটা মুন্ডু কথা বলবে, চোখের পলকে জীবন্ত মানুষ অদৃশ্য, বাঘের মুখে বাঙালি, তবলার তালে তালে হাতির নাচ। কাকাবাবু বেশি দামে 3খানা টিকিট কিনে ফেললেন। ভেতরে অনেকটা বড় জায়গা, থাক থাক গ্যালারি করা, সামনের দিকে কিছু গদি মোড়া চেয়ার। 2টি ক্লাউন ডিগবাজি খাচ্ছে মাঝে মাঝে, তাদের কালো রঙের পোশাক, মুখ এমনই সাদা যে মনে হয় চুন মেখেছে। পর্দার আড়াল থেকে ফ্যাপর পোঁ করে একটা বাজনা বাজছে। ঠিক 3টের সময় পর্দা খুলে গেল। নানা রকমের সাজ পোশাক পরা খেলোয়াড়রা বেরিয়ে এলো, দৌড়াতে লাগলো গোল হয়ে। তাদের মধ্যে বেশ কয়েকটি মেয়েও রয়েছে। প্রথমে আরম্ভ হলো ট্রাপিজের খেলা। অনেক ওপরে রয়েছে 2টো দোলনা। একটি ছেলে আর একটি মেয়ে এক দোলনা থেকে লাফিয়ে যাচ্ছে অন্য দোলনায়। সেই খেলায় চলল বেশ কিছুক্ষণ। লোকে উসখুস করছে, অনেকেরই এ খেলা ভালো লাগছে না। একজন চেঁচিয়ে উঠল, কই দাদা, বাঘ কখন আসবে? কাকাবাবু ফিসফিস করে বললেন, এই ট্রাপিজের খেলা খুব শক্ত, দেখ নিচে জাল পেতে রাখেনি, পড়ে গেলে হাড়গোড় চুরমার হয়ে যাবে। তাঁবুর পেছন দিক থেকে 2বার বাঘের ডাক শোনা গেল। জোজো বলল, আসল বাঘের ডাক নয়, হাঁড়ির মধ্যে মুখ দিয়ে কোনো মানুষ এরকম আওয়াজ করছে। সন্তু বলল, বাঘের খেলার সময় মানুষই কি বাঘ সেজে আসবে? সোনালি রঙের কোট পরা একজন লোক এসে
মাঝখানে দাঁড়ালো। বুকের মাঝে অনেক মেডেল ঝোলানো। সে হাত জোর করে নমস্কার জানিয়ে বলল, ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, আমরা পরপর কি খেলা দেখব তা আগে থেকেই ঠিক করা থাকে। আপনারা একটু ধৈর্য ধরুন। জন্তু জানোয়ারের খেলা একেবারে শেষকালে দেখানো হয়। তার আগে আপনারা দেখবেন অবিশ্বাস্য চমকপ্রদ সব খেলা। জীবন্ত মানুষ অদৃশ্য, মোটর সাইকেলের মরণঝাপ, কাটামুন্ডুর কথা বলা। সেই লোকটির কথা শেষ হতে না হতেই একটা মোটর সাইকেলের দারুণ আওয়াজ শোনা গেল। তারপর আর সব আলো নিভিয়ে একদিকে ফোকাস ফেলতে দেখা গেল। খানিকটা উঁচুতে পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে মোড়া একজন লোক বসে আছে মোটর সাইকেলে। পেছন থেকে খুব জোরে জোরে দুবার ড্রাম বাজাতেই সে মোটর সাইকেলে স্টার্ট দিল। প্রথমে মনে হলো সে শূন্যের ওপর দিয়ে মোটর সাইকেলটা চালাচ্ছে। আসলে তা নয়, সেখানে একটা মোটা তার টাঙানো আছে। মোটর সাইকেল যাচ্ছে সেই তারের ওপর দিয়ে। দুবার সেই তারের ওপর দিয়ে যাতায়াত করার পর সেই লোকটি আরও সাংঘাতিক কাণ্ড করল। মোটর সাইকেল সমেত সে সেই তার থেকে ঝাঁপ দিল নিচের দিকে। ততক্ষণে নিচের জায়গাটায় দুজন লোক একটা গরুর গাড়ির চাকার সমান রিং নিয়ে দাঁড়িয়েছে। সেই রিংটার মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। মোটর সাইকেল আরোহী ওপর থেকে পড়ে সেই আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। দারুণ খেলা। সবাই চটাপট হাততালি দিল। কাকাবাবু বললেন, কি করে পারে, কতদিন প্র্যাকটিস করতে হয় বলতো। এরপর কয়েকটা খেলা এমন কিছু নয়, অতি সাধারণ। কাটা মুন্ডুর কথা বলা দেখলে হাসি পায়। প্রথমে সত্যি মনে হয় একটি মেয়ে শুধু মুন্ডুটা শূন্যে ঝুলছে, সেটা আবার এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। আসলে আর সব আলো নিভিয়ে ফোকাস ফেলা হয়েছে শুধু মেয়েটির মুখে। তার শরীরটা কালো কাপড়ে ঢাকা, সেই জন্য দেখা যাচ্ছে শুধু মুখটা। সেই মুখ আবার নাকি সুরে কথা বলছে। সেই খেলার পর আবার সব আলো জ্বলে উঠল। এবারে স্টেজের ওপরে এসে দাঁড়ালো আরেকজন লোক। এরও কালো পোশাক, মুখে একটা মুখোশ, হাতে একটা মস্ত বড় চাদর। প্রথমে লোকটি সেই চাদরটা নিয়ে খানিকটা নাচ দেখালো। তারপর সে থামতেই আগের সোনালি কোট পরা লোকটি এসে বলল, এবার জাদুকর এক্স আপনাদের মানুষ অদৃশ্য করার খেলা দেখাবেন। ইনি সবকিছু অদৃশ্য করে দিতে পারেন। আলো জ্বলবে, আপনাদের চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে। প্রথমে দেখুন একটা কুমড়ো। একটা বিরাট কুমড়ো এনে রাখা হলো একটা টুলের ওপর। জাদুকর এক্স সেই কুমড়োটার গায়ে হাত বুলিয়ে টুলটার চারপাশে ঘুরলেন একবার। তারপর সেই কালো চাদরটা দিয়ে কুমড়োটাকে একবার ঢেকেই তুলে নিলেন। কুমড়োটা আর নেই। এরপর জাদুকর এক্স সেই টুলটাকে ওইভাবে অদৃশ্য করে দিলেন। দড়ি বেঁধে একটা ছাগলকে টানতে টানতে আনা হলো মঞ্চে, সেটা ব্যা ব্যা করে ডাকছে। কালো কাপড়ে ঢাকার পর ছাগলটাও অদৃশ্য হয়ে গেল। কালো কাপড়টা রাখা হচ্ছে কয়েক মুহূর্ত মাত্র। জাদুকর এক্স নিজে কোনো কথা বলছেন না, শুধু একবার নাচের ভঙ্গিতে ঘুরছেন। সোনালি কোট পরা লোকটি বলল, এবারে মানুষ, যে কোনো মানুষ, ছোট বড়, নারী শিশু, মোটা রোগা, যে কোনো মানুষকে দেখবেন এই আছে এই নেই। একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো মঞ্চে। জাদুকর এক্স সঙ্গে সঙ্গে তাকে অদৃশ্য না করে কালো কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে লাগলেন। সন্তুর জিজ্ঞেস করলো, কাকাবাবু, মানুষ কি সত্যি সত্যি অদৃশ্য হতে পারে? কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বললেন, না। জোজো বলল, আমি হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ নামে একটা বই পড়েছি। স্টার ট্রেক সিরিয়ালে দেখায় একটা যন্ত্রের নিচে দাঁড়ালে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার আগের চেহারায় ফিরে আসছে। কাকাবাবু বললেন, সে তো কল্পনা, সত্যি সত্যি ওরকম হতে পারে না। এ পর্যন্ত বিজ্ঞান যতখানি এগিয়েছে তাতে সম্ভব নয়। জোজো তবু অবিশ্বাসের সুরে বলল, তাহলে এই লোকটা কি করে করছে? কাকাবাবু বললেন, নিশ্চয়ই কোনো একটা কায়দায় আমাদের চোখে ধুলো দিচ্ছে। কায়দাটা জানলে তো আমি নিজেই এরকম দেখাতে পারতাম। ম্যাজিশিয়ান কত রকম খেলা দেখায়, আমরা ধরতেই পারি না। মঞ্চের লোকটা অদৃশ্য হয়ে যাওয়ার পর সোনালি কোট পরা লোকটি দর্শকদের দিকে চেয়ে বলল, দেখলেন দেখলেন, বিশ্বাস হলো তো? যদি কেউ অবিশ্বাস করে থাকেন তিনি উঠে আসুন, তাকে অদৃশ্য করে দেওয়া যাবে। আসুন আসুন, কে আসবেন, আসুন। জোজো তরাক করে লাফিয়ে উঠে বলল, আমি যাব, আমি কায়দাটা দেখতে চাই। জোজোর সঙ্গে সঙ্গে আরো চারজন গিয়ে দাঁড়ালো মঞ্চে। সোনালি কোট বলল, সবাইকে তো অদৃশ্য করা যাবে না, আমাদের এরপরে অন্য খেলা আছে। মাত্র একজনকে বেছে নেওয়া হবে। 5 জন নানা বয়সের। ম্যাজিশিয়ান এক্স সকলের মুখের ওপর চোখ বুলিয়ে
জোজোর দিকে একটুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইলেন। কেন যে তিনি জোজোকে বেশি পছন্দ করলেন তা বোঝা গেল না। এগিয়ে এসে জোজোর কাঁধে হাত রাখলেন। অন্য চারজন ফিরে এলো। জোজোকে দাঁড় করানো হলো স্টেজের মাঝখানে। জোজো মুখখানা হাসি হাসি করে রেখেছে, তবু মনে হচ্ছে যেন সে একটু নার্ভাস হয়ে গেছে। সোনালি কোট আরো খানিকক্ষণ বকবক করল। তারপর ম্যাজিশিয়ান কালো চাদরটা উড়িয়ে জোজোর পাশ দিয়ে নাচলেন একবার। দর্শকদের দিকে পেছন ফিরে কালো চাদরটা দিয়ে ঢেকে দিলেন, আবার সরিয়েও নিলেন প্রায় সঙ্গে সঙ্গে। জোজো অদৃশ্য হয়ে গেছে। সবাই খুব জোরে জোরে হাততালি দিল একবার। পরের খেলাগুলো তেমন কিছু জমজমাট নয়। 5টা বাঘ একসঙ্গে দেখা যায়নি। 2টো বাঘকেই ঘুরিয়ে ঘুরিয়ে আনা হয়েছে অন্য নাম দিয়ে। সে বাঘ দুটো রোগা আর বুড়ো, মনে হয় আফিং খাইয়ে রাখা হয়েছে। আস্তে আস্তে হাঁটে। হাতির নাচটা মোটেই নাচ নয়। হাতিটাকে নিয়ে আসার পর পেছন থেকে এত জোরে জোরে ঢাক ঢোল জগঝম্প বাজানো হতে লাগলো যে মনে হলো যেন হাতিটা ভয় পেয়ে দৌড়াচ্ছে। একজন লোক তাকে গোল করে ঘোরাতে লাগলো। সন্তু মাঝে মাঝে পেছন ফিরে দেখছে যে জোজো ফিরে আসছে কিনা, কিন্তু একটার পর একটা খেলা হয়ে যাচ্ছে, জোজোর দেখা নেই। ক্লাউন দুজনের কাণ্ড কারখানাই বেশ মজার। একবার একজন ক্লাউন একটা জ্বলন্ত সিগারেট পুরোটাই মুখের মধ্যে ভরে দিল। তারপর তার মুখ থেকে আগুন বেরোতে লাগলো ভুলকে ভুলকে। অন্য ক্লাউনটি এক বালতি জল এনে ঢেলে দিল তার মাথায়। তখন তার চুল থেকেও বেরোতে লাগলো ধোঁয়া। বালতিতে আর জল নেই। অন্য ক্লাউনটি তখন মুখ থেকে পিচকিরির মতন জল বার করতে লাগলো। এই খেলাটা দেখে কাকাবাবু পর্যন্ত হাততালি দিয়ে উঠলেন। সব খেলা শেষ হওয়ার পর দর্শকরা উঠে চলে যেতে লাগলো। কাকাবাবু আর সন্তু দাঁড়িয়ে রইল জোজোর জন্য। জোজো আসছে না। সব লোক বেরিয়ে গেল, তবু পাত্তা নেই জোজোর। কাকাবাবু হাসি মুখে সন্তুকে জিজ্ঞেস করলেন, কিরে, আমাদের জোজো বাবু কি সত্যি অদৃশ্য হয়ে গেল নাকি? সন্তু বলল, ও বোধহয় এখনো ম্যাজিশিয়ানের কাছ থেকে কায়দাটা শিখছে। কাকাবাবু বললেন, চল দেখে আসি কতটা শিখল। যেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে এসে কাকাবাবু পেছনের পর্দাটা সরিয়ে ফেললেন। যারা খেলা দেখালো তাদের মধ্যে কয়েকজন সেখানে বসে সিঙ্গারা আর চা খাচ্ছে। সোনালি কোট পরা লোকটি মনে হয় এই সার্কাসের ম্যানেজার। তার হাতেই সিঙ্গারার ঝুড়ি। জাদুকর এক্স একটা টিনের চেয়ারে বসে আছেন, সামনের দিকে পা দুটো ছড়ানো। মুখোশটা এখনো খোলেননি। একটা চুরুট টানছেন আপন মনে। তার পাশে একজন লোক একটা লম্বা টুলের উপর দাঁড়িয়ে কয়েকটা আলো ঠিক করছে। কাকাবাবু সেই সোনালি কোট পরা ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, ও মশাই, আপনাদের খেলা তো শেষ হয়ে গেল, এবার আমাদের ছেলেটিকে ফেরত দেবেন না? ম্যানেজার বললেন, আপনাদের ছেলে মানে? কাকাবাবু বললেন, ওই যাকে অদৃশ্য করে দিলেন। আরে কতক্ষণ অদৃশ্য করে রাখবেন? ম্যানেজার একটুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে বললেন, সে তো চলে গেছে। কাকাবাবু বললেন, চলে গেছে? কখন গেল? ম্যানেজার বললেন, কখন? তাকে 4টে সিঙ্গারা আর 2টো রসগোল্লা দেওয়া হয়েছিল, সব খেয়ে নিল, তারপর নিজেই চলে গেছে। সন্তু বলল, তাহলে নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও কাকাবাবু আবার মুখ ফিরিয়ে ম্যাজিশিয়ান এক্সকে জিজ্ঞেস করলেন, আপনার এই অদৃশ্য করার কায়দাটা কি বলুন তো? উত্তর না দিয়ে ম্যাজিশিয়ান কাকাবাবুর দিকে তাকিয়ে রইলেন। মুখোশের আড়ালে তার মুখখানা কেমন তা বোঝার উপায় নেই, শুধু চোখ দুটো জল জল করছে। কাকাবাবু আবার বললেন, আপনার খেলাটা আমাদের খুব তাক লাগিয়ে দিয়েছে। আপনার শোম্যানশিপ চমৎকার। ম্যাজিশিয়ান এবার শুধু বললেন, থ্যাঙ্কস। ম্যানেজার হেঁ হেঁ করে হেসে বললেন, আমাদের কায়দাগুলো ফাঁস করে দিলে কি চলে? তাহলে আর লোকের টিকিট কেটে দেখতে আসবে কেন? কাকাবাবু বললেন, তা বটে তা বটে, আমি এমনি কৌতূহলে জিজ্ঞাসা করছিলাম। চল সন্তু। এই সময় টুলের ওপর দাঁড়ানো লোকটি হঠাৎ হুড়মুড় করে টুল উল্টে পড়ে গেল, একেবারে সন্তুর গায়ের ওপর। দুজনেই মাটিতে গড়াগড়ি। ম্যানেজার হা হা করে ছুটে এসে সন্তুকে ধরে তুলতে তুলতে বললেন, লাগেনি তো ভাই, লাগেনি তো? সন্তুর কিছুই হয়নি, কিন্তু অন্য লোকটির মাথা ঠুকে গেছে। সন্তুই তাকে তুলতে গেল। লোকটির বেশ শক্ত সামর্থ্য চেহারা, মাথায় একটুও চুল নেই, মুখে গোপদারির কোনো চিহ্ন নেই, এমনকি ভুরু দুটো প্রায় নেই বলতে গেলে। ম্যাজিশিয়ান চেয়ার থেকে ঝুঁকে সেই লোকটির গালে জোরে একটা চড় কষিয়ে বললেন, ইউ ফুল!
ম্যানেজার বললেন, আহ আহা, ওকে মারছেন কেন? বেচারা পা পিছলে পড়ে গেছে, ক্ষতি তো কিছু হয়নি। পড়ে যাওয়ার সময় কিংবা চড় খেয়েও সেই লোকটা মুখ দিয়ে একটাও শব্দ করেনি। কাকাবাবু আর সন্তু বেরিয়ে এলো তাঁবুর পেছন দিক থেকে। একপাশে বাঘের খাঁচা, একটু দূরে সেই ছাগলটাও বাঁধা রয়েছে। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, ম্যাজিশিয়ান এক্স এর মুখে মুখোশ কেন? কাকাবাবু বললেন, ম্যাজিশিয়ানদের নানা রকম সাজ পোশাক করতে হয়, ইনি মুখোশ লাগিয়েছেন। মুখোশ লাগালে অন্য গ্রহের প্রাণী মনে হয় না। সন্তু বলল, খেলা দেখাবার পরেও মুখোশ খোলে না? কাকাবাবু বললেন, 6:30টার সময় তো আবার শো শুরু হবে, তাই খোলেনি বোধহয়। বাইরে কোথাও জোজোকে দেখা গেল না, গাড়ির কাছেও সে নেই। কাকাবাবু বললেন, জোজোটা কোথায় গেল? সন্তু বলল, নিশ্চয়ই ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে, আমাদের কাছে প্রমাণ করবে যে ও সত্যি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর এসে সে কত গল্প বানাবে। ও অদৃশ্য হয়ে বাতাসে ভেসে বেরিয়েছে, এর মধ্যে হিমালয় ঘুরে এসেছে কিংবা সমুদ্রের তলায়। কাকাবাবু বললেন, জোজোর গল্প শুনতে আমার ভালোই লাগে, কিন্তু কতক্ষণে সে দেখা দেবে? সন্ধে হয়ে গেল যে, ফিরতে হবে না? শীতকালের বিকেল তাড়াতাড়ি ফুরিয়ে গিয়ে ঝুপ করে অন্ধকার নেমে আসে। গাড়ির কাছে খানিকক্ষণ অপেক্ষা করেও জোজোর পাত্তা পাওয়া গেল না। কাকাবাবু বললেন, অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, রাত্রির বেলা অসুবিধা হতে পারে, তুই দেখে হয়তো ওই তাঁবুর আশেপাশেই কোথাও লুকিয়ে আছে কিনা, এখানে মাঠের মধ্যে কোথায় লুকোবে। সন্তু দৌড়ে দেখে এলো, সেখানে কোথাও জোজো নেই। সার্কাসের লোকেরাও কেউ কিছু বলতে পারে না। ফিরে এসে সন্তু বলল, ও সহজে দেখা দেবে না, এক কাজ করা যাক, তুমি গাড়িতে স্টার্ট দাও, আমাদের চলে যেতে দেখলেই দৌড়ে আসবে। সন্তু উঠে বসল। কাকাবাবু গাড়ি চালাতে শুরু করলেন। বড় রাস্তা ধরে গেলেন খানিকক্ষণ, জোজো তবু দৌড়ে এলো না। সন্তু বলল, বেশি গল্প বানাবার জন্য জোজো বেশিক্ষণ লুকিয়ে থাকবে, হয়তো ডায়মন্ড হারবার চলে গেছে বাসে চেপে, আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। আমাদের দেখলে বলবে অদৃশ্য হয়ে উড়ে ডায়মন্ড হারবার পৌঁছে গেছে। তবু কাকদ্বীপের কয়েকটা দোকানে উঁকি দিয়ে জোজোকে খুঁজে দেখা হলো, তার কোনো চিহ্ন নেই। অগত্যা গাড়ি ছুটল ডায়মন্ড হারবারের দিকে। কাকাবাবু বললেন, জোজোর প্র্যাকটিক্যাল জোক একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, ডায়মন্ড হারবারে অত ভিড়ের মধ্যে কোথায় তাকে খুঁজব? সন্তু বলল, ও নিশ্চয়ই রাস্তার ধারে বসে থাকবে, আমাদের গাড়ি দেখলেই চিনবে। ডায়মন্ড হারবারের কাছাকাছি এসে কাকাবাবু গাড়ির গতি কমিয়ে দিলেন। এখন অবশ্য তেমন ভিড় নেই, যারা পিকনিক করতে এসেছিল প্রায় সবাই ফিরে গেছে। তাছাড়া বেশ শীত পড়েছে, গঙ্গার ধারে বেশিক্ষণ বসে থাকা যায় না। আস্তে আস্তে গাড়ি চালিয়ে কাকাবাবু পুরো শহরটা অতিক্রম করে গেলেন। আবার ফিরে এলেন সাগরিকা হোটেলের কাছে। আবার উল্টো দিকে গাড়ি ঘোরালেন। কোথায় জোজো? কাকাবাবু বললেন, তাহলে কি জোজো কাকদ্বীপেই থেকে গেল? সন্তু বলল, বরং আবার মনে হয় জোজো কলকাতায় ফিরে গেছে, এখান থেকে ট্রেন আছে, বাস আছে। কাকাবাবু সাধারণত রাগ করেন না, কিন্তু এখন বিরক্তিতে তার ভুরু কুঁচকে গেল। তিনি আপন মনে বললেন, এটা জোজো ঠিক করেনি, এতক্ষণ লুকিয়ে থাকার কি মানে হয়, শুধু শুধু আমাদের দুশ্চিন্তায় ফেলা। সন্তু বলল, জোজো ঠিক কলকাতায় চলে যেতে পারবে, বাস আছে, ট্রেন আছে, ওর কাছে একটা 50 টাকার নোট আছে, আমি দেখেছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর কলকাতায় ফিরতেই হলো। আগেই সন্তুদের বাড়ি। বাড়িতে ঢুকে ফোন করলো সন্তু। জোজোর মা ধরেছেন। সন্তু বলল, মাসিমা, একটু জোজোকে দিন তো। জোজোর মা বললেন, জোজো তো নেই, ও তো সকালবেলা তোমাদের সঙ্গে বেরিয়েছিল, এখনো ফেরেনি, তোমাদের সঙ্গে ফেরেনি। সন্তু আমতা আমতা করে বলল, না মানে আমাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু ওখানে ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ও তার সঙ্গে ফিরবে বলল, নিশ্চয়ই এসে যাবে খানিকক্ষণ পরে। রাত্রির 10টা, 11টা, 12টা 3বার ফোন করলো সন্তু। তারপর সারা রাত কেটে গেল। পরদিন সকাল 10টার মধ্যেও জোজো ফিরল না। নিজের বাড়িতে এসে কোনো খবরও দেয়নি। কাকাবাবু বললেন, ছি 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 ছি, আমাদের সঙ্গে বেড়াতে গেল, অথচ আমরা ফিরিয়ে আনতে পারলাম না, ওর মা বাবা কি ভাবছেন আমাদের। সন্তু বলল, জোজোর বাবা কলকাতায় নেই, কাশি গেছেন। কাকাবাবু বললেন, ওর মা একলা রয়েছেন, ছেলের জন্য উনি ব্যাকুল হয়ে পড়বেন। সন্তু বলল, না একলা নন মাসিমা, জোজোদের বাড়িতে অনেক লোক।
সন্তু এখনো ব্যাপারটাকে গুরুত্ব দিতে পারছে না। তার দৃঢ় ধারণা জোজো নিশ্চয়ই ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে। তার মনে পড়ল কাকাবাবু দিল্লিতে আছেন শুনে জোজো বলেছিল কাকাবাবুকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দে, জোজো মিসিং। তাহলেই কাকাবাবু হন্তদন্ত হয়ে ফিরে আসবেন। আমি লুকিয়ে থাকবো, কাকাবাবু আমাকে খুঁজে বার করবেন, বেশ মজা হবে। জোজো নিশ্চয়ই এই খেলাটাই খেলছে। কিন্তু নিজের মাকেও যে দারুণ চিন্তায় ফেলে দিল জোজো। তিনি বারবার ফোন করছেন উতলা হয়ে। আরেকবার ফোন করতেই সন্তুকে বাধ্য হয়ে একটা ছোট্ট মিথ্যে কথা বলতে হলো। সন্তু বলল, মাসিমা, কাল তো জোজোর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। সে নিশ্চয়ই জোজোকে জোর করে ধরে রেখেছে। এখন আমাদের কলেজ ছুটি, তাই জোজো থেকে গেছে। 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই ফিরবে। এ কথা তো বলে দিল, কিন্তু জোজো যদি 2-1 দিনের মধ্যেও না ফেরে, যদি তার সত্যিই কোনো বিপদ হয়ে থাকে, তখন সবাই বলবে আগেই কেন পুলিশে খবর দেওয়া হয়নি। এখন পুলিশে খবর দিলে তারা প্রথমেই ভালো করে খোঁজ খবর নেওয়ার জন্য জোজোদের বাড়িতে যাবে। তাতে জোজোর মা আরও ব্যাকুল হয়ে পড়বেন না? নিশ্চয়ই কান্নাকাটি শুরু করে দেবেন। কি মুশকিলেই ফেলে দিল জোজো। অসীম দত্ত কাকাবাবুকে একটা কার্ড দিয়েছিলেন। কাকাবাবু সেই কার্ড দেখে অফিসে ফোন করলেন। সেখান থেকে জানানো হলো তিনি অফিসে আসেননি, বাড়িতেই আছেন। বাড়িতে ফোন করার পর একটি মেয়ে বলল, অসীম দত্ত বাড়িতেও নেই, মাংস কিনে আনতে গেছেন, খানিক বাদেই ফিরবেন। কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অসীমের মেয়ে? তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম রূপকথা, ডাক নাম অলি। কাকাবাবু বললেন, শোনো অলি, আমার নাম রাজা রায়চৌধুরী। তোমার বাবাকে বাড়িতে থাকতে বলো, আমি এক্ষুনি আসছি। কাকাবাবুর নাম শুনে অলি আরও কিছু বলতে যাচ্ছিল। কাকাবাবু ফোন রেখে দিলেন। সন্তুকে বললেন, তৈরি হয়ে নে, মাকে বলে যা রাত্রে আমরা নাও ফিরতে পারি। আজ আর কাকাবাবু গাড়ি নিলেন না, একটা ট্যাক্সি ধরে চলে এলেন আলিপুরে অসীম দত্তর বাড়িতে। দরজা খুলে অসীম দত্ত সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, আমি তোমার বাড়িতে যাব বলেছিলাম, তার আগেই তুমি চলে এলে। দেখো আমার মেয়ে কি কাণ্ড করেছে। বসবার ঘরে ঢুকতেই দেখা গেল এক গাদা নারী পুরুষ দাঁড়িয়ে আছে সেখানে। টেবিলের ওপর 2খানা ফুলদানি ভর্তি ফুল। একজন লোক ক্যামেরা তুলে খচাত খচাত করে ছবি তুলতে লাগলো। কাকাবাবু বললেন, এ কি? অসীম দত্ত বললেন, আমার মেয়ে তোমার কি দারুণ ভক্ত, তুমি জানো না? কতবার বলেছে তোমাকে দেখতে যাবে। আজ তুমি নিজেই আসছো শুনে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে এনেছে। অলির বয়স 13-14 বছর। একটা গোলাপি রঙের ফ্রক পরে আছে। সে একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল কাকাবাবুর গলায়। তারপর কাকাবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। কাকাবাবু তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললেন, থাক থাক। একজন মহিলা বললেন, সন্তু কোথায় গেল, সে এসেছে? অসীম দত্ত সন্তুর কাঁধে হাত দিয়ে বললেন, আরে তুমি পেছনে লুকিয়ে আছো কেন, সামনে এসো। সেই মহিলাটি বললেন, ও মা, সত্যি সত্যি সন্তু নামে কেউ আছে? এ তো দারুণ ছেলে, কাকাবাবুর চেয়ে কম যায় না। অলি একটা ফুলের তোড়া তুলে দিল সন্তুর হাতে। সন্তু লজ্জায় মাথা নিচু করে আছে। ওদের দুজনকে বসানো হলো 2টি চেয়ারে। অনেকে বলতে লাগলো, আমরা সন্তু আর কাকাবাবুর সঙ্গে ছবি তুলব। একজন পাশে এসে দাঁড়ায়, ক্যামেরাম্যানটি ছবি তোলে। এরই মধ্যে অনেকে মিলে কাকাবাবুকে নানান প্রশ্ন করতে লাগলো। রাজা কনিষ্কের মুন্ডু আবার খুঁজে পাওয়া যাবে কিনা, তার কি ছবি তোলা আছে? মাউন্ট এভারেস্ট যাওয়ার পথে কি সত্যি ইয়েতি দেখা গিয়েছিল? আন্দামানের জারোয়ারা এখনো বিষাক্ত তীর ছোঁড়ে? কাকাবাবু কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর হাত তুলে বললেন, আজ এই পর্যন্ত থাক, অসীমের সঙ্গে আমার জরুরি কথা আছে। অসীম দত্ত সবাইকে বললেন, ছবি তোলা তো হয়েছে, এবার আপনারা একটু পাশের ঘরে যান। ঘর খালি হয়ে যাওয়ার পর কাকাবাবু গলা থেকে মালা খুলে ফেলতে লাগলেন। অসীম দত্ত জিজ্ঞেস করলেন, সত্যি কিছু জরুরি কথা আছে? কাকাবাবু বললেন, তোমার কাছে একটা পরামর্শ নিতে এসেছি। কাল আমার সঙ্গে দুজনকে দেখেছিলে তো? আমার ভাইপো সন্তুর সঙ্গে ওর বন্ধু জোজোও ছিল। সেই জোজোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অসীম দত্ত জিজ্ঞেস করলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না? কাকাবাবু বললেন, সে আমাদের সঙ্গে কাল ফেরেনি। আমরা কাকদ্বীপে একটা সার্কাস দেখতে গিয়েছিলাম। একটা লোক মানুষ অদৃশ্য করার খেলা দেখাচ্ছিল। জোজো নিজেই এগিয়ে গেল। ম্যাজিসিয়ানটা কি সব কায়দা টায়দা করলো, তারপর জোজো আর নেই। অসীম দত্ত ঠাট্টা সুরে বললেন, বলো কি, জলজ্যান্ত ছেলেটা অদৃশ্য হয়ে গেল?
একেবারে মিলিয়ে গেল হাওয়ায়। কাকাবাবু বিব্রতভাবে বললেন, শুনলে সবাই মনে করবে গাঁজাখুরি ব্যাপার, কিন্তু ওই খেলার পর জোজোকে আর আমরা দেখিনি, এটাও ঠিক। সন্তু এবার বলল, ওই খেলার পর জোজো সিঙ্গারা আর রসগোল্লা খেয়েছিল, ম্যানেজার বলেছেন। অদৃশ্য হয়ে থাকলে কি কিছু খাওয়া যায়? অসীম দত্ত আরো মজা করে বললেন, সেও তো একটা প্রশ্ন বটে। অদৃশ্য হলে কি খেতে পারে? ভূতেরা কি কিছু খায়? কাকাবাবু এবার গলায় জোর এনে বললেন, ইয়ার কি রাখো তো, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো বিপদ হতে পারে তো, যদি কেউ তাকে জোর করে আটকে রেখে থাকে। অসীম দত্ত জিজ্ঞেস করলেন, জোজোর বয়স কত? 16-17 হবে। সন্তু বলল, 17 আমার সমান। ওই বয়সের ছেলেদের ধরে রাখা খুব শক্ত। কি সন্তু, তোমায় কেউ কোথাও আটকে রাখতে পারবে? সন্তু মাথা নিচু করে হাসল। অনেকবারই কাকাবাবু শত্রুরা তাকে জোর করে ধরে নিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি। অসীম দত্ত বললেন, ঠিক আছে, কাকদ্বীপ থানায় খবর পাঠাচ্ছি, ওরা খোঁজখবর নেবে। কাকাবাবু বললেন, তোমার ওই কাকদ্বীপ থানার ওপর ভরসা করে কতদিন বসে থাকবো? আমার নিজেরই খুব লজ্জা লাগছে। ছেলেটা আমার সঙ্গে গেল, অথচ আমি তাকে ফিরিয়ে আনতে পারলাম না। আজই একটা কিছু করা দরকার। অসীম, তোমার কার্ডে দেখলাম তুমি এখন আইজি ক্রাইম, তার মানে সারা পশ্চিমবাংলা জুড়ে তোমার কাজ। তুমি আমার সঙ্গে চলো কাকদ্বীপ, ওই সার্কাসে গিয়ে আবার খোঁজ নিতে হবে। অসীম দত্ত প্রায় আটকে উঠে বললেন, কালই ওদিক থেকে ফিরেছি, আবার আজ যাব? অত ঘাবড়াচ্ছ কেন? দেখবে হয়তো বিকেলের মধ্যেই ছেলেটা বাড়ি ফিরে আসবে। শোনো রাজা, আমি পার্ক সার্কাস থেকে ভালো খাসির মাংস কিনে এনেছি। আমার রান্নার শখ আছে জানো তো, নিজে আজ বিরিয়ানি রান্না করব। দুপুরে এখানে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, তারপর বিকেলবেলা ফোন টোন করে। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চল সন্তু। অসীম দত্ত বললেন, এ কি, তুমি রাগ করলে নাকি? কাকাবাবু বললেন, তোমার বিরিয়ানি তুমি খাও, যত ইচ্ছে খাও, আমি আর সন্তু এখনই কাকদ্বীপের দিকে রওনা হব। অসীম দত্ত বললেন, দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হচ্ছ কেন? ঠিক আছে, যদি যেতেই চাও আমি ডায়মন্ড হারবারের মহকুমা অফিসারকে ফোন করে দিচ্ছি। ওর নাম অর্ক মজুমদার, খুব ভালো ছেলে, যেমন বুদ্ধিমান তেমনই স্মার্ট, সে তোমাদের সাহায্য করবে। অসীম দত্ত টেলিফোনের দিকে হাত বাড়ালেন। এই সময় একজন কাজের লোক একটা ট্রেতে করে এক গাদা কচুরি, আলুর দম এবং মিষ্টি নিয়ে এলো। তার পেছনে পেছনে এলো অলি, তার মুখে একটা চাপা উত্তেজনার ভাব। অলি জিজ্ঞেস করলো, জোজো হারিয়ে গেছে? কাকাবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন। অলি বলল, জোজোকে হাত পা বেঁধে রেখেছে, মুখও বেঁধেছে। কাকাবাবু বললেন, তাই নাকি? কে বেঁধে রেখেছে? অলি বলল, তা জানি না, যেই শুনলাম যে জোজোকে পাওয়া যাচ্ছে না, অমনি আমি দেখতে পেলাম একটা অন্ধকার ঘরের মধ্যে জোজো শুয়ে আছে, হাত পা মুখ সব বাঁধা। অসীম দত্ত অলির মাথায় হাত রেখে বললেন, জানো তো রাজা, আমার মেয়ের এই একটা রোগ আছে, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে, কত কি যে বলে, তার দু একটা মিলেও যায়। মেয়েটা একটু একটু পাগলি। কাকাবাবু কৌতূহলী হয়ে অলির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, ওর কথা কিরকম মিলে যাচ্ছে শুনি, একটা উদাহরণ দাও। অসীম দত্ত বললেন, ও বানিয়ে বানিয়ে অনেক কথা বলে, বেশিরভাগই মেলে না। তবে কয়েকদিন আগে হঠাৎ বললে আজ পিসিমণি আসবে, খুব মজা হবে। ওর পিসিমণি মানে আমার বোন মনিকা, সে দিল্লিতে থাকে, কলকাতায় আসার কোনো কথাই নেই, আমাদের কিছু জানাই নেই। সেই জন্য আমরা অলির কথা বিশ্বাস করিনি। ও মা, সন্ধ্যের সময় হঠাৎ মনিকা তার দুই ছেলে মেয়ে নিয়ে হাজির। ওরা প্লেনে কাঠমান্ডু যাচ্ছিল, সেখানে এমন কুয়াশা আর বৃষ্টি যে প্লেন নামতেই পারল না। চলে এলো কলকাতায়, আবার পরদিন ছাড়বে। সেই জন্য মনিকাও রাতটা কাটাতে চলে এলো এখানে। আমার পাগল মেয়েটা কি করে আগে থেকে টের পেয়ে গেল বলো তো? কাকাবাবু বললেন, এটা রোগও নয়, পাগলামিও নয়। কোনো কোনো মানুষের এই ক্ষমতা থাকে, তারা দূরের জিনিস দেখতে পায়। 10 লক্ষ 20 লক্ষ মানুষের মধ্যে একজনের থাকে এই ক্ষমতা। সাধারণ মানুষের চেয়ে এদের অনুভূতি অনেক তীব্র হয়, একে বলে ইএসপি। তারপর তিনি অলিকে জিজ্ঞেস করলেন, সেই অন্ধকার ঘরটা কোথায় বলতে পারো? দুদিকে মাথা নেড়ে অলি বলল, তা জানি না। ঠিক আছে, আর দেরি করতে পারছি না, এসব কিছু আমরা খাবো না। অসীম দত্ত বললেন, একটা করে মিষ্টি অন্তত খাও। সন্তু, তুমি খাও।
ততক্ষণ আমি অর্ককে টেলিফোন করে জানিয়ে দিই। অলি কাকাবাবুকে বলল, আমি আপনাদের সঙ্গে যাব? অসীম দত্ত সঙ্গে সঙ্গে বললেন, তুই কোথায় যাবি? সামনের সপ্তাহে তোর গানের পরীক্ষা। আমরা যখন গেলাম তখন তুই গেলি না। অলি বলল, আমি জোজোকে খুঁজতে যাব। অসীম দত্ত বললেন, তুই এই কাকাবাবুকে ঠিক চিনিস না। জোজো যদি সত্যিই হারিয়ে গিয়ে থাকে কিংবা কেউ জোর করে ধরে রাখে, তাহলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই হোক কাকাবাবু ঠিক খুঁজে বার করবে, তাই না রাজা? অলি ঘাড় নিচু করে বলল, আমি কাকাবাবুর সঙ্গে থাকব। অসীম দত্ত দুহাত ছড়িয়ে বললেন, এই রে, এই মেয়ে যদি একবার জেদ ধরে তাহলে কিছুতেই তোকে বোঝানো যাবে না। যদি জোর করে যেতে না দিই তাহলে কাঁদবে, অনবরত কাঁদবে, ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, কিচ্ছু খাবে না, কোনো কথাও শুনবে না। কি মুশকিলে ফেললে বলো তো রাজা? কাকাবাবু বললেন, তাহলে অলি চলুক আমাদের সঙ্গে। সঙ্গে সঙ্গে অলির মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। অসীম দত্ত একটা বড় নিঃশ্বাস ছেড়ে বললেন, তার মানে আজ আর কপালে বিরিয়ানি নেই। মাংসটা ফ্রিজে তুলে রাখতে হবে। আমাকেও যেতে হবে, না হলে ওর মা কিছুতেই ছাড়বে না। একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে তৈরি হয়ে আসছি। আজ আর জিপ নয়, অসীম দত্ত নিলেন একটা কালো রঙের অ্যাম্বাসাডর গাড়ি। এইরকম বড় বড় পুলিশ অফিসারের সঙ্গে সবসময় একজন বডিগার্ড থাকে। সেই বডিগার্ড আর অসীম দত্ত বসলেন সামনে, পেছনে কাকাবাবু, সন্তু আর অলি। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গাড়ি যখন বেহালা পার হয়ে গিয়ে অনেকটা ফাঁকা রাস্তায় পড়ল, তখন অসীম দত্ত বললেন, সবাই এত গোমরা মুখে রয়েছে কেন? কাকদ্বীপ পৌঁছবার পরে কাজ শুরু হবে, তার আগে তো কিছু করার নেই। অলি, তুই বরং একটা গান ধর। অলি করুণভাবে বলল, আমার এখন গান গাইতে ইচ্ছে করছে না। পরীক্ষার আগে তোর প্র্যাকটিস হয়ে যেত। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি কি গান শিখছো অলি? অলির বদলে তার বাবা উত্তর দিলেন, ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীত। আমার মেয়ে বলে প্রশংসা করছি না, সত্যি ওর গানের গলা বেশ ভালো। অলি, তুমি খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে এই গানটা জানো? অলি মাথা হেলিয়ে বলল, জানি। কাকাবাবু বললেন, আমি যদি এই গানটা গাইতে গিয়ে সুর ভুল করি, তুমি ঠিক করে দেবে? সঙ্গে সঙ্গে কাকাবাবু এই গানটা ধনধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই সুরে গাওয়া শুরু করলেন। সবাই হেসে উঠল। কাকাবাবু বললেন, এবার তুমি সুরটা ঠিক করে দাও। অলি আস্তে আস্তে খরবায়ু বয়ে বেগে গাইতে গেল, কিন্তু তারও সুর ধনধন্য পুষ্প ভরার মতন হয়ে গেল অনেকটা। কাকাবাবু হেসে বললেন, দেখেছো নকল গান কিরকম আসল গান ভুলিয়ে দেয়। আমি আর একটা গান গাইছি, দেখো এটা আগে শুনেছ কিনা। শুনেছ কি বলে গেল শীতনাথ বন্ধ, আকাশের গায়ে নাকি টক টক গন্ধ, টক টক থাকে না কো হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি। অসীম দত্ত বললেন, এটা তো সুকুমার রায়ের লেখা, সুর দিয়েছে কে? সন্তু বলল, এটা কাকাবাবুর খুব প্রিয় গান, কাকাবাবুই সুর দিয়েছে। কাকাবাবু বললেন, নিজে সুর দেওয়ার কি সুবিধে বলো তো? একবার এক এক সুরে গাওয়া হয়, কেউ বলতে পারবে না যে সুর ভুল হয়েছে। গান আর গল্প করতে করতে ডায়মন্ড হারবার এসে গেল। অসীম দত্ত বললেন, অর্ক মজুমদারকে ডেকে নেওয়া যাক, কি বলো? কাকাবাবু বললেন, তাতে খানিকটা দেরি হয়ে যাবে, আগে চলো কাকদ্বীপ ঘুরে আসি। গাড়ি থামল না, এগিয়ে চলল। কাকাবাবু অলিকে জিজ্ঞেস করলেন, তোমার ভালো নাম রূপকথা, এমন সুন্দর নাম আগে শুনিনি, এ নাম কে রেখেছে? ঠাকুমা। অসীম দত্ত বললেন, আমার মা অনেক ছেলে মেয়েদের নাম দেন। আমাদের আত্মীয় স্বজন কিংবা পাড়ার মধ্যে কারো ছেলে বা মেয়ে জন্মালেই সে মাকে নাম ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করে। মা সব নতুন ধরনের নাম ভেবে বার করেন। কদিন আগে একটা ছেলের নাম রেখেছেন নির্ভয়। সন্তু বলল, এই রে, যদি ছেলেটা পরে ভীতু হয়? কাকাবাবু বললেন, ওই রকম নামের জন্যই সে ভীতু হতে পারবে না। অসীম দত্ত বললেন, নামের সঙ্গে কি সকলের মিল থাকে? যার নাম পদ্মলোচন তার কি কখনো চোখ কানা হতে পারে না? কাকাবাবু বললেন, রূপকথা নামটা কিন্তু অলিকে খুব মানিয়েছে। আচ্ছা অলি, তুমি আর কি কি দূরের জিনিস দেখেছো? যেমন তুমি জোজোকে একটা অন্ধকার ঘরে দেখতে পেলে। আমি মাঝে মাঝে এরকম দেখি, কিন্তু কেউ বিশ্বাস করে না, সবাই ভাবে বানিয়ে বানিয়ে বলছি। দু একটা তো মিলেও যায়।
অসীম দত্ত বললেন, তুমি যদি কারো হাত দেখে 10টা কথা বলো তাহলে একটা দুটো মিলে যেতেই পারে। বলি, তোমার পিসিমণি আসবার মতন তুমি আর কি বলেছ যা মিলে গেছে? একদিন আমি ছাদের ঘরে বসে বই পড়ছি, হঠাৎ খুব জোরে একটা শব্দ শুনলাম। মনে হলো একটা মোটরসাইকেল খুব জোরে ছুটে যাচ্ছে, খুব কাছে। রাস্তায় উকি দিয়ে দেখলাম সেখানে কোনো মোটরসাইকেল নেই। কেমন যেন ভয় ভয় করলো। তারপরই দেখতে পেলাম ছোট কাকাকে। তার মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত বেরোচ্ছে। থেমে গিয়ে বাবার দিকে তাকিয়ে অলি আড়ষ্টভাবে বলল, এই কথাটা তোমাদের বলিনি, আমার এমন ভয় করছিল। অসীম দত্ত দারুণ অবাক হয়ে বললেন, তুই সত্যি এরকম দেখেছিলি? জানো রাজা, আমার ছোট ভাই থাকে পাটনায়। সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, খুব জোর প্রাণে বেঁচে গেছে। কয়েকটা পাঁজরা ভেঙে গিয়েছিল আর 4খানা দাঁত। আমরা খবর পেয়েছিলাম 2 দিন পরে। অলি তা আগে থেকে কি করে জানবে? বলি, তুই আগে বলিসনি, এখন বানাচ্ছিস না তো? কাকাবাবু বললেন, না, ও বানাচ্ছে না, ওর মুখ দেখেই বোঝা যায়। সন্তু জিজ্ঞেস করলো, তুমি তো জোজোকে কখনো দেখোই নি, তাকে চেনো না, তুমি কি করে বুঝলে অন্ধকার ঘরে জোজোকে বেঁধে রাখা হয়েছে? অলি আমতা আমতা করে বলল, জোজোকে চিনি না। তোমরা যখন জোজোর কথা বলছিলে তখন হঠাৎ দেখলাম তোমারই বয়সী একটা ছেলে, হাত বাঁধা, মুখ বাঁধা। অসীম দত্ত মাথা নেড়ে বললেন, এটা মিলবে না। আমার ধারণা আজ বিকেলের মধ্যেই ছেলেটার খোঁজ পাওয়া যাবে। গাড়িটা কাকদ্বীপ বাজার পেরিয়ে যেতেই সন্তু চেঁচিয়ে বলে উঠল, আরে, তাঁবুটা কোথায়? সত্যি মাঠের মধ্যে কাল বিরাট সার্কাসের তাঁবু ছিল। মাইকে অনবরত ঘোষণা হচ্ছিল, গান বাজছিল। এখন সব চুপচাপ, তাঁবুটাও নেই। তবে কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে, জিনিসপত্র তোলা হচ্ছে। ভারী ভারী বাক্স বয়ে আনছে কিছু লোক। একটা খাঁচায় 2টো বাঘ আর একটা খাঁচায় একটা বাঘ। হাতিটা দাঁড়িয়ে আছে একপাশে। অত বড় হাতিকে কি ট্রাকে তোলা যাবে? সবাই গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে গেল। কাকাবাবু একজনকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সার্কাস বন্ধ হয়ে গেল? লোকটি বলল, হ্যাঁ, এরপর বজবজে যাবে। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, কাল আমরা দেখে গেলাম, তখন তো বন্ধ হয়ে যাওয়ার কথা কিছু শুনিনি। আজ আবার দেখবো বলে বন্ধুদের নিয়ে এসেছি। লোকটি বলল, কাল অর্ধেকও টিকিট বিক্রি হয়নি, এরকম লোকসান দিয়ে চালানো যায় না। অসীম দত্ত জিজ্ঞেস করলেন, আপনি ম্যানেজার? লোকটি আঙুল দিয়ে একদিকে দেখিয়ে দিয়ে বলল, ম্যানেজার বাবু ওইখানে বসে আছেন। সেখানে একটা একতলা বাড়ি। তার বারান্দার টেবিলের পাশে চেয়ারে বসে আছে একজন, আর কয়েকজন ভিড় করে আছে তার সামনে। তার কাছে গিয়ে দেখা গেল কালকের সেই সোনালি কোট পরা লোকটি ম্যানেজার, কিন্তু এখন তাকে চেনা খুব শক্ত। কাল তার মাথায় ছিল কুচকুচে কালো বাবরি চুল, গায়ে সোনালি কোট আর সাদা প্যান্ট পরা। আজ তার মাথায় 8খানা টাক, বাকি চুল কাঁচা পাকা, অর্থাৎ কাল পরচুলা পড়েছিল। পরনে লুঙ্গি আর গেঞ্জি, বেশ ভুঁড়িওয়ালা চেহারা। ম্যানেজার কিন্তু লোককে হিসেব করে করে টাকা পয়সা মিটিয়ে দিচ্ছে। কাকাবাবু সামনে এসে বললেন, নমস্কার ম্যানেজার বাবু, সার্কাস বন্ধ করে দিলেন? ম্যানেজার বলল, হ্যাঁ, আজ বাজে যাব। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কালই যে শেষ খেলা, তা তো একবারও ঘোষণা করলেন না। আমরা ভেবেছিলাম আজকে আর একবার দেখব, বিশেষ করে ওই মানুষ অদৃশ্য করার খেলাটা। ম্যানেজার বললেন, আহা, ওই জন্যই তো বন্ধ করে দিতে হলো এখানে। ও খেলাটা আর দেখানো যাবে না। ম্যাজিশিয়ান মিটার এক্স কাল রাত্রিরেই কাজ ছেড়ে দিয়েছে। কত করে বোঝালাম, 100 টাকা বেশি দেবো বললাম, তাও থাকতে চাইল না। এবারে কাকাবাবুর ভুরু কুঁচকে গেল। তিনি ম্যানেজারের চোখে চোখ রেখে বললেন, মিস্টার এক্স কাজ ছেড়ে দিয়েছেন কেন? আপনার সঙ্গে ঝগড়া হয়েছে? ম্যানেজার বলল, না না, ঝগড়া কেন, হঠাৎ বললো আর খেলা দেখাবে না। উনি আপনার সার্কাসে কতদিন আছেন? ও তো আমার স্টাফ নয়, এখানে তাঁবু ফেলার পর নিজে থেকেই এসে বলেছিল ওই খেলাটা দেখাবে। আমার মনে হলো এটা একটা অ্যাট্রাকশন হবে, তাও ও খেলাটা লোকে নিচ্ছিল খুব। এরকম তো হয়, যত লোক খেলা দেখায় সবাই সার্কাসের স্টাফ নয়, কিছু কিছু লোকাল আর্টিস্টও নিতে হয়। যে লোকটা 2 হাতে 2টো লাঠি নিয়ে খেলা দেখালো সেও তো লোকাল। মিস্টার এক্সের আসল নাম কি? তাও তো আমি জানি না, সে একটা ন্যাড়া মাথা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিল, তাকেও আমরা ন্যাড়া ন্যাড়া বলেই রেখেছি। মিস্টার এক্স কতদিন ওই খেলা দেখিয়েছেন? 10 দিন। এই 10 দিনে যত লোককে অদৃশ্য করা হয়েছিল তাদের ফেরত পাওয়া গেছে? ম্যানেজার এবার কাকাবাবুর বগলের কাছ দুটোর দিকে তাকিয়ে চিনতে পারল।
দুহাত ছড়িয়ে বলল, আপনি কাল একটা ছেলের খোঁজ নিতে এসেছিলেন না? আপনি তো বড় তাজ্জব কথা বললেন মশাই। মানুষ কি সত্যি সত্যি অদৃশ্য হতে পারে নাকি? ও তো ভেলকিবাজি, আলোর কারসাজি। অডিয়েন্সের ভেতর থেকে যদি কেউ আসে, সে খেলা শেষ হওয়ার একটু বাদে নিজের সিটে ফিরে যায়। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, কিন্তু আমাদের সঙ্গে যে ছেলেটি ছিল সে ফিরে আসেনি। অসীম দত্ত তার বডিগার্ডকে বললেন, সুলেমান, এখানকার থানায় চলে যাও। বড়বাবুকে আমার নাম করে ডেকে আনো, এক্ষুনি আসতে বলবে। তারপর তিনি ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই সার্কাসের মালিক? আপনার নাম কি? ম্যানেজার বলল, না স্যার, আমি ম্যানেজার, তবে মালিকের সঙ্গে কিছুটা শেয়ার আছে। মালিক থাকেন কানপুরে। আমার নাম জহরুল আলম। সার্কাসের লাইনের লোকেরা আমাকে জহর ভাই বলে চেনে। অসীম দত্ত বললেন, আপনার আজ বজবজ যাওয়া হবে না। জিনিসপত্র পাঠিয়ে দিন, আপনাকে এখানে থাকতে হবে। জহরুল আলম একগাল হেসে বলল, তাই নাকি? আমি বজবজ যেতে পারবো না? কে আমায় আটকাবে? অসীম দত্ত বললেন, থানা থেকে বড়বাবু আসছেন, তিনি আপনাকে থানায় নিয়ে যাবেন। জহরুল আলম এবার হাসি থামিয়ে অবজ্ঞার সুরে বলল, বললেই হলো। ওরকম পুলিশ আমার ঢের দেখা আছে। কেন আমায় আটকাবে? আমি কি দোষ করেছি? অসীম দত্ত বললেন, কাল থেকে আপনারা একটা ছেলেকে গাপ করে রেখেছেন, তাকে ফেরত না পেলে আপনাকে ছাড়া হবে না। জহরুল আলম বলল, গাপ করে রেখেছি? খামোকা একটা ছেলেকে ধরে রাখতে যাব কেন? সেই ছড়া নিশ্চয়ই ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে, তার জন্য আমার দোষ হলো? তাছাড়া মিস্টার এক্স খেলা দেখিয়েছে, তাকে জিজ্ঞেস করুন গিয়ে। অসীম দত্ত বললেন, আপনিই তো বললেন মিস্টার এক্স কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আপনি সত্যি কথা বলছেন কি না তা খোঁজ নিয়ে দেখতে হবে। এই সময় হঠাৎ একটা বিকট চিৎকার শোনা গেল। যেখানে ট্রাকগুলোতে জিনিসপত্র তোলা হচ্ছিল সেখানকার লোকগুলো প্রাণ ভয়ে দৌড়চ্ছে। দু একজন চেঁচিয়ে বলল, বাঘ বাঘ। জহরুল আলমের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, সর্বনাশ, নিশ্চয়ই একটা বাঘের খাঁচার দরজা খুলে গেছে। এই কথা বলেই সে টেবিলটা উল্টে দিয়ে দৌড় মারল। অসীম দত্ত পকেট থেকে রিভলভার বার করলেন। কাকাবাবু বললেন, এ কি করছো? তুমি কি রিভলভার দিয়ে বাঘ মারবে নাকি? সে চেষ্টাও করো না। তুমি গুলি চালালে বাঘ নির্ঘাত তোমার দিকে তেড়ে আসবে। ওই গুলিতে ওর কিছু ক্ষতি হবে না। লোকেরা দৌড়চ্ছে। বাঘটাকে এখন দেখা যাচ্ছে না, কিন্তু একবার ডাক শোনা গেল। এই ছোট বাড়িটার দুটো ঘরের দরজাই তালা বন্ধ, ভেতরে আশ্রয় নেওয়া যাবে না, খোলা বারান্দা। কাকাবাবু বললেন, সবাই দৌড়ে গিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ো। গাড়ির মধ্যে থাকলে বাঘ কিছু ক্ষতি করতে পারবে না। অন্যরা দৌড়তে পারে, একমাত্র কাকাবাবুরই দৌড়বার ক্ষমতা নেই। সন্তুও আমাদের সঙ্গে গাড়ি পর্যন্ত দৌড়ে গেল। তারপর কাকাবাবুর কথা মনে পড়ায় আবার ফিরে এলো। কাকাবাবু তাকে ধমক দিয়ে বললেন, তুই ফিরে এলি কেন? শিগগির যা, গাড়িতে ঢুকে পড়, আমার কিছু হবে না। অসীম দত্তকে বারণ করলেও কাকাবাবু নিজের রিভলভারটা হাতে নিলেন। তারপর কাছে ভর দিয়ে যতদূর সম্ভব তাড়াতাড়ি এগোতে লাগলেন গাড়ির দিকে। অন্য লোকেরা এর মধ্যে কোথায় হাওয়া হয়ে গেছে। মাঠে আর কেউ নেই। এবার দেখা গেল বাঘটাকে বেরিয়ে এলো একটা ট্রাকের আড়াল থেকে। কাকাবাবুর দিকেই সে ছুটে আসছে। কাকাবাবু গাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছেন। অলি হিস্টেরিয়া রোগীর মতো চিৎকার করছে, কাকাবাবু, কাকাবাবু, বাঘ এসে পড়লো, এসে পড়লো। কাকাবাবু বাঘটার দিকে চোখ রেখে পেছোতে লাগলেন। গাড়ির দরজা খুলে অসীম দত্ত ঝট করে কাকাবাবুকে টেনে দিলেন ভেতরে। সব কাজ তুলে দেওয়া হলো। ড্রাইভারকে বলা হলো, স্টার্ট দাও, স্টার্ট দাও। ড্রাইভার পরিতোষ এমনই ভয় পেয়ে গেছে যে থরথর করে কাঁপছে। গাড়ির চাবিটা খসে পড়ে গেছে নিচে, সে খুঁজেই পাচ্ছে না। বাঘটা চলে এলো গাড়ির একেবারে কাছে। বেশ বড় বাঘ। কাল সার্কাসের খেলার সময় সবকটা বাঘকেই মনে হচ্ছিল বুড়ো আর ক্লান্ত। এখন তো মনে হচ্ছে না। চোখ দুটো দারুণ হিংস্র, গড় গড় আওয়াজ করছে। বাঘটা দুই থাবা তুলে গাড়ির জানালার কাছে মুখটা ঠেকালো। অলি কাঁপা কাঁপা গলায় বলল, কাঁচ ভেঙে ফেলতে পারে না? অসীম দত্ত বললেন, চুপ কর, কথা বলিস না। সন্তু ভাবছে, কোন খাঁচার দরজাটা খুলে গেছে? যেটাতে দুটো বাঘ ছিল না একটা? বাঘটা ওদের দিকে তাকিয়ে কি ভাবছে কে জানে। একটা একটা মুহূর্ত কাটছে যেন এক এক ঘন্টা। বাঘটা কটমট করে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। অসীম দত্ত নিচু হয়ে চাবিটা খুঁজে পেয়ে ড্রাইভারকে বললেন, শিগগির চালাও। ইঞ্জিন স্টার্ট দেওয়ার শব্দ হতেই বাঘটা এক লাফে গাড়ির ছাদের উপর উঠে গেল। ধরাম করে একটা শব্দ হলো। এবার কি হবে?
বাঘটাকে নিয়েই গাড়িটা চলবে? ড্রাইভার হতভম্ব মুখে অসীম দত্তর দিকে তাকালো। কাকাবাবু হাত বাড়িয়ে খুব জোরে হর্ন বাজিয়ে দিলেন। তাতে কাজ হলো। হঠাৎ অত জোরে শব্দ শুনে বাঘটা গাড়ির ওপর থেকে লাফিয়ে নেমে গেল মাঠে। গাড়িটা চলতে শুরু করতেই বাঘটা তেড়ে এলো সে। অলি তার বাবাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে, যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। এরই মধ্যে কাকাবাবু হেসে উঠে বললেন, আরে বাঘটার বোধহয় খুব খিদে পেয়েছে, এত মুখের গেরাস ফসকে গেল। অসীম দত্ত চেঁচিয়ে উঠলেন, জোরে চালাও, জোরে চালাও, জোরে চালাও, খুব জোরে। মাঠটা এবড়ো খেবড়ো, মাঝে মাঝে বড় বড় গর্ত। গাড়ি জোরে চালানো যায় না, সেটা অনবরত লাফাচ্ছে। বাঘটা কিন্তু বেশি দূর এলো না। কোথা থেকে একটা বন্দুকের গুলির শব্দ হলো। গাড়িটা পাকা রাস্তায় উঠে আসতেই অসীম দত্ত অস্থিরভাবে বললেন, ডান দিকে যাও, ডান দিকে, থানায়, থানায়। এর মধ্যে বাঘ বেরোবার খবর রটে গেছে। সব দোকানপাটের ঝাঁপ বন্ধ, রাস্তায় একটাও লোক নেই। কিছু বাড়ির ছাদে লোকেরা ভিড় করে আছে। সেই রকমই একটা বাড়ির ছাদ থেকে বন্দুক চালাচ্ছে একজন, কিন্তু সেখান থেকে অত দূরে বাঘটার গায়ে গুলি লাগানো অসম্ভব। থানার সামনেও অন্য কোনো লোক নেই, শুধু 3 জন কনস্টেবল রাইফেল হাতে দাঁড়িয়ে আছে সেখানে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ। অসীম দত্তর বডিগার্ডও দাঁড়িয়ে রয়েছে তাদের পেছনে। থানার ওসি একটা জিপ গাড়িতে বসে স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। এই গাড়িটা পৌঁছতেই ওসি নেমে এসে অসীম দত্তকে স্যালুট দিয়ে বললেন, স্যার, আমি এক্ষুনি যাচ্ছিলাম, জিপটা গোলমাল করছে, আপনাদের কোনো বিপদ হয়নি তো? অসীম দত্ত গাড়ি থেকে নেমে এসে বললেন, বাঘ বেরিয়েছে, এখন কি করবেন? পুলিশ কি বাঘ ধরতে পারে? বাঘ মারাও তো নিষেধ। ওসি বললেন, এমন আইন হয়েছে বাঘ ইচ্ছে করলেই মানুষ মারতে পারবে, কিন্তু আমরা বাঘ মারতে পারবো না। কাকাবাবু হালকা গলায় বললেন, বাঘটা যদি নিজেই এই থানায় উপস্থিত হয় তখন আপনারা কি করবেন? আপনাদের কি বাঘ বন্দি করে রাখার ব্যবস্থা আছে? অসীম দত্ত বললেন, তুমি এখন রসিকতা করছো রাজা। উফ, যা হয়ে গেল! বাঘটা যখন গাড়ির জানালার কাছে থাবা তুলে দাঁড়িয়েছিল, এই শীতকালেও আমার গা থেকে ঘাম বেরিয়ে গেছে। সবাই নেমে এসো, থানার ভেতরে গিয়ে বসা যাক। ওসি বললেন, বাঘ ধরার দায়িত্ব টাইগার প্রজেক্ট আর ফরেস্ট ডিপার্টমেন্টের। অসীম দত্ত বললেন, ডায়মন্ড হারবারে ওদের অফিসে ফোন করুন। ওসি বললেন, খবর পাওয়া মাত্র আমি ফোন করেছিলাম, লাইন পাওয়া যাচ্ছে না, বোধহয় ওদের টেলিফোন খারাপ। অসীম দত্ত বিরক্তির ভঙ্গি করে বললেন, ঠিক দরকারের সময় ফোন খারাপ হয়। সব সার্কাসের দলের সঙ্গেই বাঘের একজন ট্রেনার থাকে, সে চাবুক নিয়ে সপং সপং করে, বাঘেরা তাকে ভয় পায়। সে লোকটা গেল কোথায়? কাকাবাবু বললেন, এখন কে তাকে খুঁজতে যাবে? সবাই মিলে থানার ভেতরে এসে বসা হলো। তারপর মাঝে মাঝে খবর আসতে লাগলো নানা রকম। কেউ বলল বাঘটা নদীর ধারে গেছে, কেউ বলল বাঘটা একটা বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়েছে, কেউ বলল এর মধ্যেই 3টে মানুষ মেরেছে, কেউ বলল একই সময় 2 জায়গায় 2টো বাঘ দেখা গেছে, কেউ বলল হাতিটাও ছাড়া পেয়ে গিয়ে বাড়িঘর ভাঙছে। কোনটা যে সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝার উপায় নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। দুপুরে সেরকম কিছু খাওয়া জোটেনি, সব হোটেল বন্ধ। থানার কাছে একটা ছোট্ট চায়ের দোকান, সেটা খোলানো হলো প্রায় জোর করে। বন্দুক নিয়ে পাহারা রইল 3 জন সেপাই। সে দোকানে কয়েকটা ডিম আর বিস্কুট ছাড়া কিছুই নেই। সেই ডিম সেদ্ধ আর বিস্কুট দিয়ে চা খেয়ে খিদে মেটানো হলো কিছুটা। কাকাবাবু বললেন, আচ্ছা অসীম, আজ তোমার বিরিয়ানি খাওয়ার কথা ছিল, তার বদলে এ তো কিছুই না। অসীম দত্ত বললেন, বাঘের পেটে গিয়ে যে কিমা হয়নি এই যথেষ্ট। এরপর সন্ধে হয়ে গেলে বিপদের আশঙ্কা আরও বাড়বে। অন্ধকারে অতর্কিতে বাঘ যে কখন কোথায় হানা দেবে তার টেরও পাওয়া যাবে না। ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চ এসে পৌঁছালো বিকেল 4:30-র সময়। তাদের সঙ্গে ঘুম পাড়ানি গুলি আছে। ওই গুলি খেয়ে বা ঘুমিয়ে পড়লে তারপর তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হবে। এখন বাঘটা কোথায় আছে তা খুঁজে বার করা দরকার। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা লঞ্চ থেকে নেমে প্রথমে থানায় এলো। তারপর তারা অসীম দত্তর গাড়িটা ধার নিয়ে বেরিয়ে পড়ল। এরা এসে পড়ায় সাধারণ মানুষের সাহস হঠাৎ বেড়ে গেছে। সেই গাড়ির পেছনে শত শত লোক সাবল লাঠি নিয়ে ছুটছে। এত লোকের চেঁচামেচিতে ভয় পেয়ে বাঘটা কোথাও ঘাপটি মেরে লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া শক্ত হবে। কাকাবাবু একটা ইজি চেয়ারে গা এলিয়ে আছেন। বাঘ ধরা না পড়া পর্যন্ত বেরোনোই যাবে না। এখন কিছুই করার নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা বেরিয়ে যাওয়ার পর কাকাবাবু নিজের পিঠের এক জায়গায় হাত দিয়ে বললেন, ঘুম পাড়ানো গুলি। একবার একজন আমার ওপর ওই গুলি চালিয়েছিল, এখনো দাগ আছে। তোর মনে আছে সন্তু?
সন্তু বলল, বাহ, মনে থাকবে না? তারপর আমরা ত্রিপুরায় গেলাম। কাকাবাবু বললেন, কি ঘুমিয়েছি সেবাস, বেঁচে গেছি খুব জোর। আচ্ছা সন্তু, বলতো, এই বাঘের খাঁচার দরজাটা হঠাৎ খুলে গেছে নাকি ইচ্ছে করে খুলে দিয়েছে? ঘরের অন্য কোণে একটা চেয়ারে বসে আছেন অসীম দত্ত। তিনি বললেন, সে কি, কেউ ইচ্ছে করে খুলে দেবে কেন? এরকম একটা সাংঘাতিক কাজ করে তার কি লাভ? কাকাবাবু বললেন, একটা লাভ তো বুঝতেই পারা যাচ্ছে। আমরা জোজোর খোঁজ খবর নিতে এসেছিলাম, সেটা বন্ধ করে দিল। যদি সত্যি সত্যি কেউ জোর করে জোজোকে ধরে রেখে থাকে, সেও এই তালে সরে পড়ার সুযোগ পেল। এখন সবাই বাঘ নিয়ে ব্যস্ত, জোজোর কথা কেউ ভাবছে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।